আসসালামু আলাইকুম। যদি আমার ভুল না হয় এটা হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস ফর সিএসি 209 সেকশন 1 অ্যান্ড বোথ 309 সেকশন 2। সো আগামীকালকে দ্যাট মিনস শনিবার আমি একটা কাজে ঢাকার বাইরে যাব, সো আমি ক্লাস দুইটা নিতে পারবো না। সো দুই সেকশন মোটামুটি একই জায়গায় আছেন আপনারা, প্রোগ্রেস মোটামুটি সেম। সো আমি পুরো জিনিসটা আবার রেকর্ডিং করার চাইতে আমি নতুন করে আরেকবার করলাম, এবং এই সময় যারা যারা ক্লাসে জয়েন করতে পারলেন থাকলেন, না থাকলে বাদ বাকিটা রেকর্ডিং থেকে হয়তো দেখে নিচ্ছেন। সো যারাই আজকে লাইভ ক্লাসে আছেন বা রেকর্ডিং থেকে দেখতেছেন তাদের সবার জন্যই একই ইনস্ট্রাকশন যে আজকের ক্লাসে যখন আমরা কি বলে অ্যাটেন্ডেন্সটা যখন ফিল আপ করবো, আগে আমরা কিন্তু ডেট দিব হচ্ছে আগামীকালকেরটা, ঠিক আছে? ডেট দিব হচ্ছে আমরা 6 তারিখ, ঠিক আছে? ফিল আপ করার সময় 6 তারিখ আমরা এটা ফিল আপ করবো। এটা একটু মাথায় রাখবো আর কি। সো ডেট শুড বি সামথিং লাইক 11/6 এরকম। সো আমরা আজকে মেইনলি আমাদের টাচ করার ইচ্ছা আছে নোডাল অ্যানালাইসিস, বিকজ আপনারা যদি কোর্স আউটলাইনটা খেয়াল করেন আমাদের দুই সেকশনে একই জিনিস আপলোড করা। সো লেট আস সি দ্য কোর্স আউটলাইন। কোর্স আউটলাইনে যদি আমরা দেখি যে আমাদের এখানে বলা আছে মিড 1-এ এই টপিকটা থেকে 12 মার্ক থাকবে। সো যদি আমরা 30-এ পরীক্ষা নেই, হ্যাঁ, বা 40-এ যদি পরীক্ষা নেই, এর মধ্যে 12 মার্ক কিন্তু একটা বিশাল একটা পার্ট। সো এই পার্টটা কিন্তু আমরা এখনো টাচ করিনি, বাট আমাদের মিড টার্ম 1 এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। সো সেই কারণে আমরা সেই পার্টটা এখন টাচ করব। সো দিস ইজ আওয়ার কোর্স আউটকাম টু নোডাল অ্যানালাইসিস। এটা আমাদের শুরু হয়েছে চ্যাপ্টার 3 থেকে। সো চ্যাপ্টার 3 নামই হচ্ছে মেথডস অফ অ্যানালাইসিস। শোনা যাচ্ছে? আশা করি। শোনা না গেলে আমাকে বলবেন সাথে সাথে। সো চ্যাপ্টার 3 নাম হচ্ছে মেথডস অফ অ্যানালাইসিস। চ্যাপ্টার 3 তে আমাদের দুইটা টপিক আছে, একটার নাম হচ্ছে নোডাল অ্যানালাইসিস, আরেকটা টপিক আছে হচ্ছে মেশ অ্যানালাইসিস। দিস ইজ চ্যাপ্টার 3। বাট আনফরচুনেটলি মেশ অ্যানালাইসিস আমাদের মিড টার্ম 1-এ নাই, অর ফরচুনেটলি আমাদের সিলেবাস শুধুমাত্র মেশ অ্যানালাইসিস এর আগ পর্যন্ত। সো মেশ অ্যানালাইসিস ইজ নট ইনক্লুডেড ইন ইউর মিড টার্ম 1 সিলেবাস, রাদার ইট ইজ এ পার্ট অফ ইউর মিড টার্ম 2। সো মেশ অ্যানালাইসিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু মিড টার্ম 2 তে। সো আমাদের মিড 1-এ শুধুমাত্র নোডাল অ্যানালাইসিস থেকে। সো এবং এখান থেকে কত মার্ক থাকবে পরীক্ষায় আমরা যদি খেয়াল করে দেখি, এই জায়গায় কি লেখা আছে, আমরা যদি খেয়াল করে দেখি এখানে লেখা আছে যে 6 মার্ক। তার মানে আমরা যদি 40-এ পরীক্ষা নেই, এখানে 12 মার্কের একটা অঙ্ক থাকবে। সো একটা অঙ্কে 12 মার্কস, দ্যাট স্টেক ইজ ভেরি হাই। জুয়া খেলার বা ওই যে ক্যাসিনোতে আপনার হাই স্টেক গেম যেরকম থাকে, জিতলে অনেক টাকা জিতবেন, হারলে অনেক টাকা হারবেন, এরকম। সো এখানে যেহেতু আপনাদের অপশন নাই, এখানে আসলে এই 12 মার্কের জন্য আপনাকে প্রিপারেশন নিতেই হবে, এবং পরবর্তী পুরা সেমেস্টার জুড়ে এই জিনিসটা আমাদের একদম টিল দ্য ভেরি ফাইনাল এক্সাম পর্যন্ত, ফাইনাল দিন পর্যন্ত আপনার এটা দরকার হবে, এই টেকনিকটা, নোডাল অ্যানালাইসিস, এই টেকনিকটা। সো যখন আপনি এটা না শিখবেন, পরবর্তীতে কোর্স কন্টিনিউ করতে হইলেও আপনাকে নোড অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিস শিখতেই হবে। তখন যখন শিখে যাবেন, তখন মনে হয় হাই হাই মিড টার্ম 1-এ কেন আরেকটু ভালো করে পারলাম না, এখানে 12 মার্ক ছিল তখন। সো তখন একটু মানে হাই হতাশ হবে আর কি। সো আমি প্রিভিয়াস কিছু সেমেস্টারের স্টুডেন্টদের আপনাদের সাথে কথাবার্তা বলে সেই এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি যে জিনিসটা আসলে এরপরে কিন্তু বহুবার লাগবে, আপনার হাতে শেখা ছাড়া আর কোনো অপশন নাই। ওকে, বুঝতে পারছেন কি? শেখা ছাড়া আর কোনো অপশন নাই, এবং যত তাড়াতাড়ি শিখবেন তত ভালো। একটু লেটে শিখলে কিছু হবে না, আপনারা শিখতেই হবে টুডে অর টুমরো, বরং পরে শিখলে আপনি 12 মার্ক হারাবেন। ঠিক আছে কি? একটু ইন্টারাকশন করেন। ওকে, Yes, sir. মজা খেলাম একটু। Yes, sir. এবার আসলে খুশির খবর দেই। খুশির খবর হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিস ইজ ভেরি ভেরি ইজি, সোজা। জাস্ট এই 3টা স্টেপ মনে রাখতে হবে। এই 3টা স্টেপ মনে রাখলে নোডাল অ্যানালাইসিসের আর কোনো কাজ নেই। আপনার পৃথিবীর যে কোনো অঙ্ক দিক আপনি পারবেন, এই 3টা স্টেপে বলা আছে কি কি করতে হবে। জাস্ট এ সেকেন্ড, একটু ওয়েট করেন। সো আই থিংক আপনারা এতক্ষণে এই জিনিসগুলো পড়তে পারছেন, পইরা আগামাথা কিছু বুঝছেন কিনা আমি জানি না। আমরা এটার দিকে এখন আপাতত নজর দিব না, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমার কথার দিকে মনোযোগ দেন। নোডাল অ্যানালাইসিস আসলে একটা টেকনিকের নাম, বুঝেন? নোডাল অ্যানালাইসিস একটা টেকনিকের নাম। এই চ্যাপ্টারে আমাদের শেখানো হয়েছে কি, কিসের নিয়ম? মেথডস অফ কি? কথা বলেন একটু। মেথডস অফ Analysis. অ্যানালাইসিস। মেথড অফ অ্যানালাইসিস, অ্যানালাইসিস মানে কি? সহজ কথায় যদি আমরা বলি, অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ।
বাংলা বিশ্লেষণ। হ্যাঁ, বাংলা করলে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড লিটারাল মিনিং যদি বলি, অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ মানে হচ্ছে কোনো কিছুর কারণ ব্যাখ্যা করাকে বলা হয় বিশ্লেষণ করা। দ্যাট মিনস জিনিসটা ভাঙ্গা আন্ডারলাইং রিজনস গুলা খুঁজে বের করা, সেটাকে আমরা বলেছি অ্যানালাইসিস করা হয়েছে। যেমন আমরা বলি ম্যাচ অ্যানালাইসিস, বাংলাদেশ এই বিশ্বকাপে এত বাজে খেললো কেন, অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে প্রত্যেকের পারফরমেন্স কেন খারাপ করলো সেই কারণটা খুঁজে বের করাকে আমরা বলতেছি ম্যাচ অ্যানালাইসিস, গেম অ্যানালাইসিস, একটা সিরিজের অ্যানালাইসিস হইলো। বুঝতে পারছেন? সার্কিটের ক্ষেত্রে অ্যানালাইসিস বলতে কি বোঝায়? সার্কিটের ক্ষেত্রে অ্যানালাইসিস বলতে খুব সহজ একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের ভ্যালু বের করা। সার্কিটের ক্ষেত্রে যখন আমরা বলবো অ্যানালাইসিস, কোন একটা সার্কিট অ্যানালাইসিস করবেন, এটার মানে হচ্ছে কি, টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য হোয়াট, কি ভোল্টেজ আর কারেন্টের ভ্যালু। তার মানে যদি আপনার কি করা লাগবে কাহিনীটা আমরা বুঝে নেই, ঠিক আছে? আমরা মনে করি কঠিন অঙ্কে যাই, জিনিসটা যেহেতু সোজা আমরা কঠিন অঙ্ক দিয়ে শুরু করি। ওকে, কনফিডেন্ট রাখেন, ঠিক আছে? অনেকে আবার ভয় পায় যে না হাই হাই এগুলো কি, এগুলো খুব সোজা গাধা টাইপ জিনিস, একটু মনোযোগ দিলেই পারবেন। তো এই কঠিন একটা সার্কিট দিয়ে বলছি সার্কিটটা অ্যানালাইসিস করেন। বেটা আপনার কাছে আসলে জানতে চাইতেছি কি, বলেন তো অ্যানালাইসিস বলতে কি বোঝায়? ভোল্টেজ আর কারেন্টের ভ্যালু। কোন জায়গার ভোল্টেজ আর কোন জায়গার কারেন্ট? পুরো সার্কিটের। পুরা সার্কিটের তো ভোল্টেজ কারেন্ট হয় না। ভোল্টেজ হয় কিসের? নোডের। জি স্যার। কারেন্ট হয় কিসের? ব্রাঞ্চের বা লুপের। হ্যাঁ, তাই না? তো তার মানে বোঝাচ্ছে যে যতগুলো এলিমেন্ট আছে, প্রত্যেকটা সার্কিটের যতগুলো এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ এবং থ্রুতে কারেন্ট। কারণ কারেন্ট হয় কি থ্রুতে, কারেন্ট যায় মাঝখান দিয়ে, থ্রুতে কারেন্ট ফ্লোজ থ্রু। তো আমরা বলি কারেন্ট থ্রু এনি এলিমেন্ট, THROUGH, থ্রু। ঠিক আছে, আমরা বলি কারেন্ট THROUGH। এই থ্রু মানে কি? স্যার এটার মধ্যে দিয়ে যাও। এটা মধ্য দিয়ে। আরেকটা আছে থরো, এটা মানে কি? স্যার পুঙ্খানুপুঙ্খ। থরো মানে ডিটেইলড, ইন ডিটেইলড। বাংলা কি মানে বিস্তারিত, ঠিক আছে? থরো, ঠিক আছে। আরেকটা আছে এই থ্রো মানে কি? স্যার নিক্ষেপ করা। নিক্ষেপ করা, ঠিক আছে? প্যাচ লাগায়েন না কিন্তু, এগুলো আবার অনেকেই ভুল করে। দেখো আমরা বলি কারেন্ট থ্রু, কারেন্ট থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস করছে। সো আমরা যদি বলি কারেন্ট থ্রু দিস 4 ওহম রেজিস্টর, আচ্ছা আমরা যদি বলি কারেন্ট থ্রু দিস 2 ওহম রেজিস্টর, এটা কত হবে? ভ্যালুটা বলা আছে আমাদের, কত হবে? স্যার IX কারেন্ট থ্রু দিস 2 ওহম রেজিস্টর, ঠিক আছে? আচ্ছা, আমরা তার মানে কারেন্টকে বলি থ্রু, আর ভোল্টেজ কি বলি? ভোল্টেজ কি বলি? অ্যাক্রস। কারণ ভোল্টেজ মানে দুইটা জিনিসের বিয়োগফল, রাইট? সো বিয়োগফল মানেই হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে দুই পাশে। সো উই সে দ্যাট ভোল্টেজ অ্যাক্রস, রাইট? সো ভোল্টেজ অ্যাক্রস বলতে কি বোঝায়? আমরা ভোল্ট মিটার দিয়ে যদি কোনো কিছু মাপতে চাইতাম, তাহলে ভোল্ট মিটারের তার দুইটা, কলমটা মোটা করে নিই। সো ভোল্ট মিটারের যে তার দুইটা থাকে, সেই তার দুইটা আমরা কি করি? দুই পাশে দুই মাথা কানেক্ট করা লাগে না? জি স্যার। তার মানে এটাকে আমরা বলতেছি অ্যাক্রস। 8 ওহম রেজিস্টরের অ্যাক্রসে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে? আমরা ইঞ্জিনিয়ারিং টার্মগুলোর সাথে পরিচিত হচ্ছি। থ্রু মানে কি তাইলে? এটার ভিতর দিয়া। আচ্ছা, তাইলে এটার ভিতর দিয়ে যদি দেখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এটার ভিতরে ঢুকতে হবে না? এটার ভিতরে ঢুকিয়া দেখতে হবে সেকেন্ডে কয়টা কুলম্ব পাস হচ্ছে, অত অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তাই না? এটার ভিতরে ঢুকতে হবে। কিন্তু রেজিস্টর না ভিতরে না ঢুকেও আমরা এই কারেন্টটা মেজার করতে পারি কিভাবে? বিকজ উই নো দ্যাট সিরিজ সার্কিটে কি সেম, সিরিজ সার্কিটে কি সেম, কারেন্ট সেম। তো আমরা সিরিজে এটার সাথে যে কোনো একটা এলিমেন্ট অ্যাড করে, সেটা প্যাসিভ এলিমেন্ট হলে প্লাস এদিকে হবে, মাইনাস এদিকে হবে, উই কল ইট অ্যামিটার। আমরা বলতেছি এই দিক দিয়ে যদি আই এ পরিমাণ কারেন্ট ফ্লো করে, সো আই এ পরিমাণ রিডিংটা এই অ্যামিটার থেকে আমরা দেখতে পাবো হোপফুলি। তাহলে কারেন্টটা আমরা বলতেছি কারেন্ট থ্রু, মানে হচ্ছে 4 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে। ইন রিয়েলিটি আসলে ভিতর দিয়ে মাপার তো ক্ষমতা নাই, তাহলে তো ভাঙতে হবে রেজিস্টরটা, তাই আমরা তো ভাঙবো না, সেই জন্য আমরা কি করি? সিরিজে কানেক্ট করি। এনিওয়ে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। যখনই সমস্যা থাকবে ফিল ফ্রি টু ইন্টারাপ্ট, আমাকে থামায় বলবেন স্যার বুঝি নাই, আগায়েন না। ওকে ফাইন। সো তাহলে ভোল্টেজ অ্যাক্রস এন্ড কারেন্ট থ্রু, এই জিনিসটা বাইর করার নামই হচ্ছে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করা মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের, যতগুলো এলিমেন্ট দেওয়া আছে সবগুলার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাইতেছে এবং তার দুই পাশে যে দুইটা ভোল্টেজ আছে তাদের বিয়োগফল কত। সো ভোল্টেজ মানেই দুইটা জিনিসের বিয়োগফল। ইফ উই কল দ্যাট দিস ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দিস 8 ওহম রেজিস্টর,
হ্যাঁ, সেটার ভোল্টেজের একটা চিহ্ন থাকতে হবে এরকম এটা। তাহলে এটা মানে বোঝায় বাম সাইডে যেটা আছে মাইনাস, প্লাস সাইডে যেটা আছে মাইনাস, ডান সাইডে যেটা আছে এই দুইটার বিয়োগফল। সো দিস ভোল্টেজ অ্যাক্রস 8 ওহম রেজিস্টর, এটা মানে মিন করে V2 মাইনাস V3 অ্যাজ পার দ্য প্রিভিয়াস ফিগার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো জি স্যার। ভোল্টেজ অ্যাক্রস দিস 8 ওহম রেজিস্টর বলতে কি বোঝাবে, যদি আমার এই দিকে প্লাস দেওয়া থাকে তাহলে আমরা দেখি বুঝি কিনা। এই ভোল্টেজের ভ্যালু যদি হয় V3, 3 নাম্বার নোডের ভোল্টেজ যদি হয় V3 এবং 2 নাম্বার নোডের ভোল্টেজ যদি হয় V2, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দিস 8 ওহম রেজিস্টর হোয়াট শুড উই রাইট? V3 minus V2. Why V3 minus V2? কেন? স্যার Because we প্লাস have the V2 positive দিছে। sign at the side of V3 and the negative side is at the side of V2. So that's why we should write whatever that is in the positive side minus whatever that is in the negative side. Okay? আশা করি বুঝতে পারছি, কারো কোনো এটা নিয়ে ঝামেলা নেই। Yes স্যার। Okay, so current through and voltage across every element যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলবো আমরা সার্কিটটা অ্যানালাইসিস করতে সক্ষম হয়েছি। ঠিক আছে, বুঝতে পারছি হোপফুলি। আচ্ছা, এখন এই অ্যানালাইসিসটা কেমনে করব? অ্যানালাইসিস করার দুইটা খুবই সোজা নিয়ম আছে। এই দুইটা সোজা আদি এবং অকৃত্রিম নিয়মের মধ্যে একটার নাম হচ্ছে মেশ অ্যানালাইসিস, যেটা কিনা মিড 2 তে, এটা আমরা আজকে পড়বো না। আরেকটার নাম হচ্ছে নোড অ্যানালাইসিস, যেটা কিনা আজকে আমরা এত ইম্পর্টেন্ট যে আপনাদেরকে রাত 9:30টার সময় ডেকে আনছি এইসব বকবক করার জন্য। সো এই নোডাল অ্যানালাইসিসের আরেক নাম হচ্ছে নোড ভোল্টেজ মেথড। নোডাল অ্যানালাইসিসের আরেক নাম হচ্ছে নোড ভোল্টেজ মেথড। নাম শুনেই বুঝতেছি, তাহলে এটা দিয়ে মেইনলি আমরা কি বের করি? নোডাল অ্যানালাইসিসের আউটপুটটা কি আসে? আমরা যদি নোডাল অ্যানালাইসিস, ভোল্টেজ। হ্যাঁ, নোডগুলার ভোল্টেজ। সো আমরা যদি নোডাল অ্যানালাইসিসকে একটা ফাংশন আকারে চিন্তা করি, সে ইফ দিস ইজ এ ব্ল্যাক বক্স, আমি জানি না এই ব্ল্যাক বক্সের ভিতরে কি আছে, বাট এই ব্ল্যাক বক্সের নাম হচ্ছে নোডাল অ্যানালাইসিস। ঠিক আছে, বক্স, অথবা উই ক্যান কল ইট নোডাল অ্যানালাইজার অর হোয়াটএভার। সো এই নোডাল অ্যানালাইসিসের ভিতরে আপনি যা দিবেন বাইরে আসবে কি? মেইনলি নোডাল অ্যানালাইসিস দিয়ে কি বের করি আমরা? ভোল্টেজ, নোড ভোল্টেজ বের হবে। ঠিক আছে, কমন সেন্স খাটায় একটু বুঝেন, একটু কমন সেন্স খাটায় বুঝেন যে এরকম আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকের নাম হচ্ছে মেশ অ্যানালাইসিস। যদিও এটা আমরা মিড 2 তে পড়বো। মেশ অ্যানালাইসিস যেটার আউটপুটটা কি আসে? কারেন্ট স্যার। মেশ অ্যানালাইসিসের আউটপুটটা আসে হচ্ছে Current, মেশ sir. mesh current, yes, current, and the current of what? Current of every mesh. So the mesh current. Okay, তাহলে মেশ অ্যানালাইসিস থেকে আমরা পাই মেশের কারেন্ট, নোডাল অ্যানালাইসিস থেকে পাই নোডের ভোল্টেজ। ওকে, ক্লিয়ার? Yes স্যার। এই দুইটা টেকনিক আমরা চ্যাপ্টার 3 তে শিখতেছি আসলে। These two techniques are we will learn in chapter 3. সো আমাদের মিড টার্ম 1 এ শুধুমাত্র নোডাল অ্যানালাইসিস, বাদ বাকি সব আমরা পরে শিখবো। নোডাল অ্যানালাইসিস করার নিয়মটা কি এখন তাহলে আমরা শিখি। আমরা একটু আগে যখন পজ দিছিলাম, আমার রুমে কে জানি নক করছিল, ওই সময় আমি এই জিনিসটা স্ক্রিনে রেখে গেছিলাম। বুঝছেন হয়তো, অথবা বুঝেন নাই, ব্যাপার না। আমরা এখন নোডাল অ্যানালাইসিস শেখার আগে আরেকটা বেসিক কনসেপ্ট আমরা আগে শিখছি, আরেকবার মনে করাই দিতে চাই আপনাদেরকে। সো লেট আস সে আমাদের ওহমস ল যেটা শিখে আসছি পুরা কোর্সে, আমরা একটা সূত্রই শিখতেছি, দ্যাট ইজ ওহমস ল, তাই না? দেখেন তো, এটা ওহমস লর একটা ভ্যারিয়েন্ট না? জি স্যার। Yes sir. করছে শুধুমাত্র ওহম সাহেবের সূত্রটা চেহারা চেঞ্জ করছে। আমরা দেখছিলাম V ইকুয়ালস টু IR, এখন দেখেন সে লেখছে I ইকুয়ালস টু V বাই R, V কে আবার VA মাইনাস VB আকারে লেখছে। দেখছেন, আমরা বলছিলাম না যে এই ধরনের কেসটা কখন হয়? এই ধরনের কেস আসে তখন যখন লেটস সে আমরা R2 টাকে উদাহরণ হিসেবে নেই, লেটস টেক R2 অ্যাজ দ্য টেস্ট কেস। ওকে, সো বলেন কোন সাইড V হায়ার আর কোন সাইড V লোয়ার? স্যার বাম সাইডে স্যার ভি হায়ার আর ডান সাইড হচ্ছে ভি লোয়ার। ডান সাইডে V লোয়ার। আমরা অসংখ্যবার বলছি কেন, এটা ব্যাখ্যা আমরা করতেছি না। ঠিক আছে, তাইলে এইখানে I এর বদলে কি লিখতে হবে আমাদের? R এর বদলে কি লিখতে হবে? R2. R2। কোনো সমস্যা কারো এই বিষয় এইটুকু নিয়ে? এনি প্রবলেম কারো বুঝতে? এটা আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, তাহলে এবার উল্টাটা করার চেষ্টা করি। লেট আস সে এইটারই যাই, যেটা করতেছি সেটারই যাই। লেট আস ডু ইট ফর R3।
এই পার্টটা আমরা এই পার্টের মধ্যে শুধুমাত্র ফোকাস করি, এই নলেজটা আমরা কাজে লাগাবো এখন। আবার বলেন তো কত মাইনাস কত ইকুয়ালস টু কত লিখবো? বাই দ্য ওয়ে এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড মানে হচ্ছে 0। কত মাইনাস কত ইকুয়ালস টু কত লিখবো? আচ্ছা, স্যার v2 minus I3 হবে v2। I2 এর জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা লিখবো কি, ইকুয়েশনটা কি লিখবো? এই ইকুয়েশনটাকে যদি আমরা রিরাইট করতে চাই স্যার এই v2 সার্কিটের minus জন্য, 0 সো v2 minus 0 by R3। divided by R3, so v2 minus 0, 0 কেন? স্যার এটা গ্রাউন্ড বুঝে গেছে? কারণ হচ্ছে দিস ইজ গ্রাউন্ড, গ্রাউন্ডের ভোল্টেজ অলওয়েজ 0 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে ইকুয়ালস টু কি লিখবো? স্যার v2 by R3। ইকুয়ালস টু কি ও লিখতে সরি হবে? I3। I3 i3। কারো বুঝতে কোনো সমস্যা? 22,000 টাকা দিয়েছেন বোঝার জন্য, সমস্যা কারো? ওকে ফাইন। আরেকবার, আচ্ছা আমরা এই সেম এক্সাম্পলটা একটু ঘুরায় আরেকবার দিই যাতে আপনার বুঝতে প্রবলেম না হয়। লেট আস থিংক দ্যাট এই অ্যারোটা অপোজিট ডিরেকশনে ছিল। একই উদাহরণ আরেকবার দিচ্ছি, কিন্তু অন্য একটু ডিফারেন্ট ওয়েতে দিচ্ছি। আমরা জানি কি হবে এটা, কোন দিক হায়ার আর কোন দিক লোয়ার? স্যার মাইনাস v2 by R হবে R3। এক্স্যাক্টলি। কোনটা হায়ার, উপরে না নিচে? স্যার নিচে হায়ার। নিচে হায়ার। বুঝতে পারছেন কেন নিচে হায়ার? কারণ যে দিক থেকে যায় সেদিক হায়ার, কারেন্ট সবসময় হাই থেকে লোর দিকে ফ্লো করে, তাহলে যে দিক থেকে আসতেছে দ্যাট ইজ হায়ার। ওকে, লোয়ার কোনটা তাইলে? উপরে স্যার উপরেরটা উপরেরটা। তাইলে ইকুয়েশনটা কি লিখবো আমরা হায়ার আর লোয়ারের বদলে? মাইনাস v2 by R3। এক্স্যাক্টলি। তাহলে হায়ারের জায়গায় কি লিখবো? এই জায়গায় হায়ারের জায়গায় এই জায়গাটা সরাই দিয়ে এই জায়গায় কি লিখবো? 0। 0। লোয়ারের জায়গায় কি লিখবো? v2 লোয়ারের জায়গায় কি লিখবো? v2। ঠিক আছে, বুঝতে পারছেন কি? জি আচ্ছা স্যার R2 এর জায়গায় কি লিখবো? R3 R3 এই স্যার equation টা প্লাস মাইনাস তো আইডেন্টিফাই করা নাই, প্লাস কি- মাইনাস হ্যাঁ, কিছু দেওয়া লাগবে না, এইভাবে মনে রাখবেন না। প্লাস মাইনাস আইডেন্টিফাই আপনি নিজে করবেন একটু পরে, বাট এই কনসেপ্টটা কি আমরা পারবো যে কোনো সার্কিট দেওয়া হোক? জি স্যার। আচ্ছা স্যার এটা কি টি চিহ্ন দেখে, ওই যে টি চিহ্নটা দেখে আইডেন্টিফাই করতে হবে নাকি স্যার? হ্যাঁ, জি এক্স্যাক্টলি, দিস অ্যারো। এটা যে দিক দিয়ে থাকে ওইভাবে প্লাস মাইনাস আইডেন্টিফাই করতে। এক্স্যাক্টলি, অ্যারোর যে টেইল দ্যাট ইজ হায়ার, অ্যারোর যে হেড দ্যাট ইজ লোয়ার। সো হাই থেকে লোর দিকে যায়। এটা মনে রাখার উপায় কি? অ্যানালজিটা আমাদের বালতির অ্যানালজি মনে আছে? এই যে ধরনের একটা ছবি আঁকছিলাম যে কোন একটা ক্লাসে। জি স্যার পানি দিয়ে স্যার। হ্যাঁ, পানির যে একটা অ্যানালজি আছে, এই দিক আপনি কমন সেন্স খাটায় চিন্তা করেন, পানি কোন দিক থেকে কোন দিকে যায়? কোন দিকে ফ্লো করবে কারেন্টের ফ্লো? স্যার ডান দিকে। বাম থেকে ডান, লেফট থেকে রাইটে আচ্ছা তাহলে হায়ার কোনটা? স্যার বাম এই দিক অ্যারোর সাথে যদি চিন্তা করেন তাহলে এই অ্যারোর সাথে যদি স্যার একটু লেফট চিন্তা সাইড করেন, হ্যাঁ তাহলে v2 কোনটা আর 0 কোনটা? এটা v2, স্যার 0 হচ্ছে স্যার। এটা কি না এটা কি স্যার, v2? না স্যার ওটা হচ্ছে 0 v2 আর দিকে যেতেছে, কিরের মাথা হলো v2, সো দিস লেভেল ইজ v2। 0 কোনটা? স্যার বাম দিকেরটা তীরের যেই লেজ, তীরের যে টেইল, দ্যাট ইজ 0। তো 0 হচ্ছে এটা। তার মানে বোঝা যাচ্ছে কি v2 ইজ সামথিং নেগেটিভ। হইতেই পারে, আমরা তো অঙ্ক করি নাই, এখন অঙ্ক করে বের করবো v2 নেগেটিভ, বাট আগে তো আমরা জাস্ট এটার নাম দিছি হচ্ছে v2। বুঝতে পারছেন? জি স্যার একজনও কি আছেন বুঝতে পারেন নাই এমন? হোপফুলি। স্যার এখানে কি কারেন্ট নেগেটিভ আসবে? হ্যাঁ, কারেন্ট বা এই যাই হোক অঙ্ক করে দেখবো ভ্যালু নেগেটিভ আসবে, কারেন্ট নেগেটিভ আসবে এইভাবে করলে। জি, বাট সেটা নিয়ে এখন মাথা ঘামাবো না, সেটা অঙ্ক করে দেখবো, মাইনাস আসলে আসছে কি করব, কিছু করার নেই। এনিওয়ে, সো এই কনসেপ্ট দুইটা যদি বোঝা হয়ে গিয়ে থাকে আমরা অঙ্ক করার জন্য রেডি। এখন খালি জাস্ট এই স্টেপগুলা আমরা
আগে অঙ্ক করব, তারপরে মিলাই দেখবো যে এই কাজগুলোই করছি। সো এখন ঘুমায় থাকলে একটু মনোযোগ দেন, একটু ঘুম থেকে জেগে ওঠেন। সো এক্সাম্পল 3.1, লেট আস সি আমাদেরকে এই ধরনের অঙ্কটা দিয়ে দিছে। এখন আমরা কোনো থিওরি নাই, ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। সো এই সার্কিটটা দিয়ে দিছে, ওকে। সো দিয়ে আপনাকে বলছে এটার মধ্যে নোডাল অ্যানালাইসিস জিনিসটা একটু চালান তো ভাই। তো আমরা কি করলাম, এই সার্কিটটাকে নিয়ে ওই নোডাল অ্যানালাইসিস নামের যে ব্ল্যাক বক্স আছে, সেই নোডাল অ্যানালাইসিসের ব্ল্যাক বক্সের মধ্যে এদিক দিয়ে খাওয়াই দিব। আউটপুটে কি বেরোবে, সবগুলা নোডের ভোল্টেজ, সবগুলা নোডের ভোল্টেজ গুলা বের হবে। সো তার মানে প্রথম জিনিস আমাদের যেই সার্কিটটা দেওয়া হয়েছে এটার মধ্যে নোড কয়টা আছে সেটা খুঁজে বের করতে হবে, রাইট? সো লেট আস সি আমাদের যদি এই ধরনের, ক্যানভাসটা একটু বড় করে নিই। সো লেট আস সে দ্যাট আমাদের এই ধরনের কোন একটা সার্কিট দেয়া আছে, এখানে আমাদেরকে নোডাল অ্যানালাইসিস চালাতে বলা হয়েছে। সো এটাই আমরা নোডাল অ্যানালাইসিস চালাতে হলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই অল দ্য নোডস, ওকে। সো প্রথমেই মনে রাখতে হবে যে গ্রাউন্ড নামের যেই নোডটা, সেইটাকে আমরা সবসময় বলি এটি নোডের ভোল্টেজ কত? 0 0 স্যার নোডের আরেকটা নাম হচ্ছে দিস ইজ কল্ড দ্য রেফারেন্স নোড। রেফারেন্স নোড। 0তম নোডকে আমরা সবসময় বলি হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স নোড, রাইট? তাহলে বাদ বাকি আর কয়টা নোড আছে? গ্রাউন্ডের নাম্বারিং যদি 0 থেকে শুরু করতে হয়, নোডের নাম্বারিং শুড অলওয়েজ স্টার্ট ফ্রম 0। সো পরবর্তী নোড আছে, খেয়াল করি এখানে একটা নোড আছে, এখানে আরেকটা নোড আছে। তাহলে দুইটা নোড আছে না, নোড 1 এন্ড নোড 2, রাইট? জি স্যার। এই দুইটা যেই নোড আছে, এই দুইটা নোডকে তাহলে আমরা বলবো এরা হচ্ছে নন রেফারেন্স নোড। একটার নাম যদি রেফারেন্স নোড হয়, তাহলে বাদ বাকি দুইটা নোড 1 এন্ড নোড 2 আর নোড 1 এন্ড নোড 2 আর কি, তারা নন রেফারেন্স নোড। মানে কি বাংলা করলে দাঁড়ায় যারা রেফারেন্স নোড নহে। হ্যাঁ, তারা রেফারেন্স নোড না, ওকে ফাইন, তারা রেফারেন্স নোড না, কি যায় আসে তাতে আমাদের? আচ্ছা, কি যায় আসে আমরা আসবো। আমাদের কাজ হচ্ছে তাহলে নন রেফারেন্স নোড যারা, তাদের মধ্যে ভোল্টেজ অ্যাসাইন করা, ভোল্টেজের ভ্যালুটা ধরে নেওয়া। আমাদের আউটপুটটা হচ্ছে নোডাল অ্যানালাইসিসের মেইনলি আউটপুটটা হচ্ছে যতগুলা নন রেফারেন্স নোড আছে তাদের ভোল্টেজ গুলা। সো তাইলে এখানে নন রেফারেন্স নোড কয়টা আছে আমাদের? দুইটা। নোড 1 এন্ড নোড 2। তাহলে নোড 1 এর ভোল্টেজটাকে যদি আমরা V1 নাম দেই এবং নোড 2 এর ভোল্টেজটাকে যদি আমরা V2 নাম দেই, নোডাল অ্যানালাইসিস এর নামের মেশিনটা থেকে আউটপুট কি কি আসবে? V1 আর V2। V1 আর V2 এর ভ্যালু বের হবে। সো নোডাল অ্যানালাইসিস করলে আসলে যে আউটপুটটা আসে সেই আউটপুটটার নাম হচ্ছে সেই নন রেফারেন্স নোডগুলার ভোল্টেজ। সো একটু আগে যেই কথাটা আমরা বলছিলাম যে নোডাল অ্যানালাইসিসের আউটপুট হচ্ছে নোডাল অ্যানালাইসিসের আউটপুট হচ্ছে নোড ভোল্টেজ, কথাটা আসলে পুরোপুরি সত্যি না। কথাটা আসলে স্পেসিফিক্যালি বললে কি, নোডাল অ্যানালাইসিসের আউটপুটটা কি আসে? নন রেফারেন্স নোড ভোল্টেজ। নন রেফারেন্স নোডগুলোর ভোল্টেজ। আচ্ছা, নন রেফারেন্স নোডগুলোর ভোল্টেজ আর রেফারেন্স নোডের ভোল্টেজ কত? 0। রেফারেন্স নোডের ভোল্টেজ ইজ অলওয়েজ 0, মনে থাকবে? জি স্যার। এইবারের কাজ হচ্ছে, জি বলেন। স্যার নোডাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে কি স্যার অলওয়েজ একটা হচ্ছে রেফারেন্স নোড থাকবে? জি, অলওয়েজ। যদি না দেয়া থাকে এইটা প্রশ্নে, মোস্ট লাইকলি এক্সামের সময় যেই সার্কিট দেয়া থাকবে এটা দেয়া থাকবে না। আপনি যে কোনো জায়গায় রেফারেন্স নোড ধরে নিতে পারেন। ইউ আর ফ্রি টু চুজ এনি পয়েন্ট অ্যাজ দ্য রেফারেন্স নোড। ইন দ্যাট কেস ইউ শুড মেক or you should name this node as the second node, এবং উপরের নোডটা তখন রেফারেন্স নোড হিসেবে ধরে নেবেন। সরি, ঠিক আছে? এইটা কেউ যদি বলে এই কাজ করব আমি, তাইলেও হবে। কেউ যদি বলে না এই জায়গায় V1 কে আমি রেফারেন্স নোড ধরবো, ঠিক আছে, সেটাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট নামটা তখন ওইভাবে আপডেট করে নেওয়া লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। আমাদের এই অঙ্কে তো দেয়া ছিল এমনি থাকুক তাইলে। আচ্ছা, তাইলে নোডাল অ্যানালাইসিস শুরু করার আগে আমাদের তাহলে কাজগুলা হলো কি, রেফারেন্স নোড একটা ধরে নিতে হবে কোনো না কোনো জায়গায়, দেয়া থাকলে ভালো, না থাকলে ধরে নিব। দ্বিতীয় কাজ, এইটার যতগুলা নন রেফারেন্স নোড আছে সেই নন রেফারেন্স নোড গুলার ভোল্টেজ গুলো আমরা ধরে নিব। 1 2 থাকলে V1 V2, AB থাকলে VA VB, XY থাকলে VX VY, ওকে, নাম দিয়ে দিব ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই যদি আপনি এইটাকে V1 ধরতেন আর এইটাকে V2 ধরতেন, এতে কিছু যায় আসে না।
নামে কিছু যায় আসে না। ওকে, নেক্সট কাজ ইজ আমাদের এইখানে যতগুলা ব্রাঞ্চে কারেন্টের ডিরেকশন দেয়া আছে তাহলে তো আছেই, যেখানে যেখানে দেয়া নাই সেখানে ইচ্ছামতো কারেন্টের ডিরেকশন ধরে নিতে হবে। ইচ্ছামতো কারেন্টের ডিরেকশন যে কোনো দিকে আপনি বসাই নেবেন। সো লেট আস অ্যাসাইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্টস ইচ্ছামতো। এখানে আপনার পূর্ণ স্বাধীনতা আছে কোন দিকে দিবেন। যেমন এখানে 5 অ্যাম্পিয়ার এটা দেয়াই আছে, V1 থেকে V2 আমি চিন্তা করলাম এইদিকে দিব, এইটা আমি চিন্তা করলাম নিচের দিকে দিব, এটা আমি চিন্তা করলাম নিচের দিকে দিব, ইচ্ছা মতো, আমার ইচ্ছা। ঠিক আছে, দেওয়ার পর এগুলার আমি নাম অ্যাসাইন করে দিতে পারি। উই ক্যান মেক ইট, নেম ইট লাইক I1, এটার নাম দিতে পারি I2, এটার নাম দিতে পারি I3। আমাদের বইতে নাম ধরে নিছে, বাট আমি নাম ধরাটা আসলে আমার খুব একটা পছন্দ না। ঠিক আছে, নাম আমরা ধরতে চাই না, বাট ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স আমরা একটার নাম ধরি। লেট আস সে দিস ইজ কল্ড I1। আমরা বাদ বাকি গুলাই শিখবো কিভাবে এই নামটা না ধরেই করা যায়, বাট লেটস সে এখনকার জন্য আমরা দেখি I1। একটু আগে আমরা একটা জিনিস করলাম না, কোন দিক থেকে আসতেছে মাইনাস কোন দিকে যাইতেছে ইকুয়ালস টু কোনটা, তাহলে ওই ইকুয়েশনটা যদি লিখি কি দাঁড়ায়, I1 ইকুয়ালস টু কোনটা মাইনাস কোনটা ডিভাইডেড বাই কত, V1 minus V2 divided by 4. ডিভাইডেড বাই 4। একজনও কি আছেন এটা বোঝেন নাই কেমনে আসলো? ওহম লাগবে না, ওহমটা পরে লিখবো আমরা। কারো কি এটা বুঝতে সমস্যা হয়েছে কেমনে হইলো এটা? No, sir. আচ্ছা, এই ইকুয়েশনটা, হ্যাঁ এই ইকুয়েশনটা যদি আপনাকে এই নিচের এই যে এইটার জন্য লিখতে বলা হয়, এখন পারবেন না? জি স্যার। দেখেন তো কি লিখতেন। So V2 minus 0. V2 minus V0 মানে 0 divided by 6. তাহলে হোয়াট এভার দ্য কারেন্ট ওয়াজ উড হ্যাভ বিন, আমরা নাম জানি না, বাট যদি বলেন কেউ নাম, ঠিক আছে, এখন যেহেতু উদাহরণ দিচ্ছি I2, তাহলে লিখতাম হচ্ছে V2 minus 0 ডিভাইডেড বাই 6। একটা বাকি আছে, এটার বাদ দিব কেন? I3 কত হবে বলেন তো? Sir, V1 minus 0 divided by 2. divided by 2 ডিভাইডেড বাই 2। মাইনাস 0 লেখা বা না লেখা একই কথা, ঠিক আছে না? জি স্যার। স্যার রেফারেন্স নোটটা কি ওই সাইডে, দুই সাইডে কাজ করবে? কোন সাইডে? জি স্যার, রেফারেন্স নোটটা স্যার এখানে দেওয়া হয়েছে স্যার 6 ওহমের জায়গায়, এটা কি 2 ওহমের মধ্যেও কাজ করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোড মানে কি? নোড মানে সেম পয়েন্ট। রেফারেন্স নোড এইখানে দেওয়া যে কথা, রেফারেন্স নোড এইখানে দেওয়া কিন্তু একই কথা। রেফারেন্স নোড এইখানে দেওয়া একই কথা, বুঝছেন? রেফারেন্স নোড যদি এইখানে দিত তাও একই কথা, কারণ পুরোটা কি সেম নোডের অংশ। ক্লিয়ার কি? আচ্ছা আচ্ছা, বুঝছি। সম্পূর্ণটা কিন্তু একই পয়েন্ট। সার্কিট বোর্ডের দিক থেকে যদি, ব্রেড বোর্ডের দিক থেকে যদি চিন্তা করেন, ওরা ওই যে একই 6টা ফুটা বরাবর আছে, তো যে কোনো একটা জায়গায় দিলেই হলো। ঠিক আছে, আশা করি আমরা পারবো। ওকে, আচ্ছা ভালো কথা। তাহলে এটা যদি পারি, লেট আস সি দ্যাট আমরা এই সার্কিটটার ফ্রেশ একটা কপি আরেকবার লাগবে, আমরা অনেক কিছু লিখে ফেলছি। সো এখন পর্যন্ত আমরা কি করছি, V1 আর V2 ধরে নিছি এবং কারেন্টের ডিরেকশন ইচ্ছা মতো আন্দাজে একটা ধরে নিছি। খেয়াল রাখবো এই জায়গায় একটা সতর্কতা, অঙ্কটা সোজা করার জন্য আগেই বলে নেই, এই কারেন্টের ডিরেকশনটা খেয়াল রাখবেন যাতে গ্রাউন্ডের দিকে ফ্লো করে, এমন ভাবে ধরার চেষ্টা করবেন। গ্রাউন্ডের দিকে ফ্লো না করে যদি আপনি উল্টা ধরেন, তাহলে সমস্যাটা কি দাঁড়ায়, ইকুয়েশন লেখার সময় আপনারা আসে কি দেখেন, এই কারেন্টের নামটা কিরকম আসে, লেট আস কল ইট Ix। সো Ix becomes what? Ix becomes what? minus Ix becomes negative। সো এই নেগেটিভিটি এড়ানোর চেষ্টা করলে আপনার জন্য অঙ্ক করাটা সোজা হবে, আর কিছু না। জাস্ট আপনার নিজের লাইফ ইজি করার জন্য দয়া করে এটা একটু খেয়াল রাখেন যে কারেন্টের ডিরেকশনটা যাতে গ্রাউন্ডের দিকে ফ্লো করে। উল্টা দিকে ফ্লো করলে কি অঙ্ক হবে না? হবে, অবশ্যই হবে, কিন্তু হুদাই আপনার অঙ্কটা একটু কঠিন হবে। সো কারেন্টের ডিরেকশনটা, জি 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 স্যার এখানে কি এরকম করতে পারবো যে যে কোনো একটা পয়েন্টকে আমি স্টার্টিং ধরে গ্রাউন্ডের দিকে সবগুলো অ্যারো দিতে থাকবো, মানে গ্রাউন্ডের দিকে ফ্লো করবো আর কি? হ্যাঁ, যেই নোডটা ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট একটা এলিমেন্টের মাধ্যমে আছে, সেখানে আমরা চেষ্টা করব সেটা যাতে গ্রাউন্ডের দিকে ফ্লো করে। আমি জিনিসটা আরেকটা এক্সাম্পল দেই। লেট আস সে আপনি গ্রাউন্ডটা ধরছেন অন্য কোথাও, ঠিক আছে, গ্রাউন্ডটা মনে করেন উপরে দেওয়া আছে, এইটার সাথে দেওয়া আছে,
তাইলে আপনার 2তম নোড তো আর এটা থাকতেছে না, এটা তো 0তম নোড, লেটস সে 2তম নোড আপনার নিচেরটা, তো এই কারণে এটা তখন 0তম নোড। ওকে, তখন আমি যেটা বলছি যে চেষ্টা করেন যাতে কারেন্টের ফ্লোর ডিরেকশনটা এমন ভাবে যাতে কারেন্টের ডিরেকশন সবগুলা যাতে গ্রাউন্ডের দিকে ফ্লো করতেছে এরকম যেন হয়, তাহলে অঙ্কটা একটু সোজা হবে, মাইনাস আসবে না। বুঝছেন? এটা না করে যদি আপনি বলেন না আমি আমার ইচ্ছা মতো দিব, আমি বিদ্রোহী, কোনো সমস্যা নাই, হবে, অঙ্ক হবে, কিন্তু একটু বড় হবে, হুদাইয়া যাইরা -10s আইসা ক্যালকুলেশন একটু জটিল হবে। এই বুঝতে পারছেন? এটাই আমি বলতে চাচ্ছি আর কি। আমরা অরিজিনাল অঙ্কে ব্যাক করি আশা করি। এই কথা কি বলছি, কারো কোনো ডাউট আছে সোফার? নাই? স্যার আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমরা অঙ্কে চলে যাই। তাহলে এই জায়গা থেকে এখন যদি আপনাকে বলা হয় কেসিএল অ্যাপ্লাই করেন, আমরা ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স আরেকবার এগুলার I1 I2 I3 এর নাম দেই যাতে আমাদের ভিজুয়ালাইজেশনের সুবিধা হয় আপাতত, যেহেতু আমরা শিখতেছি। আচ্ছা বলেন তো, 1তম নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে? সো কথা লিখি, অ্যাপ্লাইং KCL at node 1। আমাদের কাজ হচ্ছে যতগুলা নন রেফারেন্স নোড আছে সবগুলা জায়গাতে কেসিএল অ্যাপ্লাই করা। তাহলে নোড 1 এ কেসিএল অ্যাপ্লাই করতে হবে এবং আমাদেরকে নোড 2 তেও কেসিএল অ্যাপ্লাই করতে হবে। সো নোড 1 এবং নোড 2 তে আমাদেরকে কেসিএল অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের কাজ। সো লেট আস অ্যাপ্লাই কেসিএল এট নোড 1। কেসিএল মানে জানি কি? কেসিএল মানে কি? ইনপুট ইকুয়ালস টু আউটপুট। স্যার এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু লিভিং কারেন্ট। হ্যাঁ, কারেন্ট এন্টারিং ইকুয়ালস টু কারেন্ট লিভিং। দেখেন তো 1তম নোডে ঢুকতেছে কারা? কততম কত কারেন্ট ঢুকতেছে 1তম নোডে? 5 স্যার অ্যাম্পিয়ার। একটা 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার ঢুকতেছে, আর কেউ ঢুকতেছে না। ওকে, ইকুয়ালস টু 1তম নোড থেকে বের হচ্ছে কারা কারা? স্যার I1 আর হচ্ছে I2 I1 and I2 না, I3 স্যার। I3 I1 and I3, I1 and I3, তাহলে এই দুইজন বের হচ্ছে, এটাই কেসিএল না? আচ্ছা এখন এই আই গুলাকে ওই যে একটু আগে একটা ফর্মুলা যে শিখছিলাম, কোথায় জানি দেখছিলাম, ওইটা হারাই গেছে। এই যে এই জিনিসটার কথা মনে আছে, সেই বিখ্যাত ফর্মুলার মাধ্যমে আমরা আই না দিয়ে ডাইরেক্টলি এই স্টাইলে লেখার চেষ্টা করব। ওকে, সো এই জিনিস একটু চোখের সামনে রেখে দিই এটাকে। এই ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আমরা এই আই গুলাকে লিখতে চাই তাহলে আমরা কি লিখবো পরের লাইনে? 5 ইকুয়ালস টু I1 এর বদলে কি লিখবো বলেন একটু, কথা বলেন। V1 মাইনাস by 4 by 4, then sir I3 equals to V1 minus 0 divided by 2 by 2 আমরা directly এই ইকুয়েশনটা, let us come up with the same equation for node number 2. Let us apply KCL at node number 2 and come up with this kind of equation directly. আসেন, current entering 10. Another I1 is also entering. So I1 কে আমরা একবারে মুখে মুখে লিখলে কি লিখবো? I1 যে দিক থেকে আসতেছে মাইনাস যে দিকে যাইতেছে V1 minus 2 ডিভাইডেড বাই যার মধ্যে দিয়ে যাইতেছে by 4 বাই 4। ওকে, আশা করি বুঝতে সমস্যা হয় নাই কারো। আচ্ছা, এক সাইড হইছে ইকুয়েশন, মানে বোথ সাইডে জিনিস থাকা লাগবে। ডাইন সাইডে আসলে ইকুয়ালস টু কারেন্ট লিভিং। কারেন্ট লিভিং ইজ হাউ মাচ? যে সাইড থেকে আসতেছে V2 মাইনাস যে দিকে যাইতেছে 0 ডিভাইডেড বাই 6। আপনি 10 এ 8 পেয়ে গেছেন অলরেডি, কংগ্রাচুলেশনস। নোডাল অ্যানালাইসিস ইজ অলমোস্ট কমপ্লিট। বাদ বাকি কাজ হচ্ছে ক্যালকুলেটরে এই দুইটা ইকুয়েশন খাওয়ায় দেওয়া। খবরদার এগুলো মুখে মুখে করবেন না। এই দুইটা ইকুয়েশন, feed these two equations into your calculator or Python or any other program if you want, and find the value of V1 and V2. And that was our goal, right? To calculate V1 and V2. এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। হয়ে গেছে না? অঙ্ক কিন্তু শেষ। ইভেন ইনফ্যাক্ট বইয়ে আমাদেরকে একটা লাইন এক্সট্রা করছে। আমি বলতেছি এই লাইনও করার দরকার নেই, আপনি ডাইরেক্টলি এই দুইটা ইকুয়েশন লিখবেন, এইটাও লেখার দরকার নেই। কেউ যদি জাস্ট এই দুইটা লাইন লিখে আসেন, আপনি 12 মার্ক যদি থাকে, লেটস সে এই অঙ্কে 12 মার্ক যদি থাকে, 12 এর 80% কত হয়? রাউন্ড আপ করলে 10, কিন্তু হাই স্টেক গেম না অনেক। স্যার এখানে তো স্যার ভোল্টেজ বের করতে বলা হয়েছে। আচ্ছা আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারি না?
না, কেভিএল অ্যাপ্লাই করতে পারি না। কেন স্যার? কেভিএল অ্যাপ্লাই করব আমরা মেশ অ্যানালাইসিসে, আমরা তখন যদি যাই, আমরা আপনার প্রশ্নের উত্তরটা আগেই দিয়ে দিই। কেভিএল অ্যাপ্লাই করলে কিন্তু আউটপুট আসবে আপনার কারেন্ট, বিকজ ভি ইকুয়ালস টু সরি কেভিএল অ্যাপ্লাই করলে আপনার আউটপুট আসবে হচ্ছে কারেন্ট, বিকজ ভি ইকুয়ালস টু আইআর। দেখেন এই সব অঙ্কে কিন্তু মেশ অ্যানালাইসিসে কেভিএল অ্যাপ্লাই করা হয়, এবং শেষ পর্যন্ত আপনি এই অঙ্কগুলোর রেজাল্ট খেয়াল করেন, কারেন্ট আসে হচ্ছে উত্তর হিসেবে। সো প্রশ্নের উত্তর হচ্ছে কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা মেশ অ্যানালাইসিস হয়ে যাবে, তখন আপনি কারেন্ট পাবেন। আগে থেকে উত্তর দিয়ে দিলাম, বুঝছেন? যদি ভোল্টেজের কথা বলে তাহলে কেসিএল অ্যাপ্লাই করতে হবে, তাই না? এক্স্যাক্টলি। সো এখন আপনি বোঝেন, আপনাকে প্রশ্নে যদি বলে যে ফাইন্ড দ্য, পরবর্তীতে এই 3 নাম্বার চ্যাপ্টার যখন পার হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনি লেটস সে 4 নাম্বার চ্যাপ্টারে আমরা যাব, এটা মিড টু টপিক, আগে থেকেই বলে দিই। মিড টু টপিকে আপনাকে বলে দিবে যে এই ভোল্টেজটা বাইর করেন, ভিটিএইচ টা ক্যালকুলেট করেন। ভিটিএইচ ক্যালকুলেট করতে হলে আপনার কি অ্যাপ্লাই করা লাগবে, নোড অ্যানালাইসিস নাকি মেশ অ্যানালাইসিস? স্যার নোড 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 অ্যানালাইসিস, অ্যানালাইসিস। বিকজ নোড অ্যানালাইসিস থেকে রেজাল্ট হিসেবে আমরা কি পাইছি এইমাত্র, নন রেফারেন্স নোডগুলোর ভোল্টেজ, রাইট, ভি1 এন্ড স্যার। আর যদি স্যার দুইটাই বলে, দুইটাই বের করতে বলে, তাহলে স্যার কেবিএল কেসিএল দুইটাই অ্যাপ্লাই করতে না হবে। না 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 না, একটা যদি পেয়ে যাই, এরপরে আমাদের গুড ওল্ড ফ্রেন্ড ওহমস ল আছে, V ইকুয়ালস টু IR। তাহলে যেটা পাবো সেটাকে আমরা যদি এরপরে দুইটাই যদি বের করতে বলে, যে কোনো একটা ব্যবহার করার পর এটাকে আমরা কি করব, আই পেয়ে গেলাম না? বুঝতে পারছেন? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, যাই হোক, ওনার প্রশ্নের উত্তর আশা করি আমরা দিতে পারছি। লেট আস গো ব্যাক টু আওয়ার প্রবলেম, যেখানে আমরা ছিলাম কি জানি, নোডাল অ্যানালাইসিস। তাহলে নোডাল অ্যানালাইসিসের অঙ্কগুলো খুব সোজা। লেট আস ডু অ্যানাদার ওয়ান। আমরা প্রথমটা করে ফেলছি। আমরা কিভাবে অঙ্ক সলভ করতে হয়, কিভাবে ইকুয়েশন সলভ করতে হয় সেই ব্যাখ্যায় আমরা যাব না। আপনার যেভাবে ইচ্ছা সলভ করেন এই দুইটা ইকুয়েশন, সেটা আমি বলে দিব না, আপনার যেটা ভালো লাগে, ক্যালকুলেটর, পাইথন, হোয়াটসঅ্যাভার। আমাদের একটা পাইথন কোড রেডি আছে, সেটা আমি আপনাদেরকে মেবি ক্লাসে দিয়ে দিব। কোথায় জানি, এটা না, যাই হোক, এটা পরে বের করবেন, এখন কোথায় জেনে আছে এটা খুঁজে টাইম নষ্ট না করি। তো এনিওয়ে, যেটা কিনা আপনি এই দুইটা দিয়ে সলভ করতে পারেন। সো এটাই আমাদের নোডাল অ্যানালাইসিস। আমাদের ওই ক্লাসের শুরুতে যখন এটা দেখায় আমি চলে গেছিলাম, এখানে এই কথাটাই ফ্যান্সি ওয়ার্ডে বলে দিছে। একটু 1 সেকেন্ডের জন্য একটু দেখেন তো আমরা যা যা করছি সেই কথাটাই কি এখানে বলছে কিনা, একটু মিলায় দেখেন। কয়েক সেকেন্ডের জন্য একটু পয়রা মিলায় দেখেন। আমি এই ফাঁকে একটু পানি খেয়ে আসি। ওকে, থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স। আমরা আবার ব্যাক করি, দেখি এবার আমরা এই স্টেপের সাথে মিলায় করার চেষ্টা করব একটু পরে। লেট আস গো টু অ্যানাদার প্রবলেম। আমরা एग्जांपल 3.1 করলাম এতক্ষণ। এই অঙ্ক দুইটা সলভ করছে কেমনে আমাদের বইতে, ব্লা ব্লা ব্লা। আমরা এখন প্র্যাকটিস প্রবলেম 3.1 সলভ করার চেষ্টা করি। লেট আস ট্রাই টু সলভ দিস ওয়ান। আমাদের প্রশ্ন লাগবে না, কারণ আমাদের প্রশ্নে একটাই জিনিস বলছে, নোডাল অ্যানালাইসিস চালান, তারপরে দেখেন রেজাল্ট কি আসে। ঠিক আছে, সার্কিটটা নিয়ে গেলাম, গিয়ে আমরা এখন নোডাল অ্যানালাইসিস চালাবো এটার উপরে। সো প্রথম কাজ দেখবো আমাদের রেফারেন্স নোড দেওয়া আছে কিনা। আছে? Yes, sir. তো পরীক্ষার খাতায় আমরা যা করব আমরা তাই করতেছি এখন। রেফারেন্স নোড পরীক্ষার খাতায়, বাই দ্য ওয়ে, অনেকের যেহেতু কথাটা উঠেই গেছে, পরীক্ষার খাতা যদি এরকম হয়, লেটস সে ইফ দিস ইজ ইওর পেজ, হ্যাঁ সরি, যদি এটা আপনার পরীক্ষার খাতা হয়, হ্যাঁ, আপনার প্রথম কাজ হচ্ছে একটা মার্জিন দেওয়া। আমি জানি এই কথাগুলো শুনতে খুব মেজাজ খারাপ হচ্ছে, বাট এই জিনিসগুলো অবশ্যই করে নেবেন। প্রথম কাজ হচ্ছে একটা মার্জিন দেওয়া, বক্স মার্জিন না, বাট সাম কাইন্ড অফ মার্জিন দেওয়া। এবং প্রশ্নের উত্তরটা যখন করতেছেন, ইউ আর নট ইন কিন্ডারগার্টেন এনিমোর, দ্যাট ইউ শুড রাইট সামথিং লাইক, এইটা কি, এই ধরনের কিছু কিন্তু লেখা যাবে না পরীক্ষার খাতায়। এই জিনিস আমার খুবই অপছন্দ। ইউ শুড রাইট ইট প্রপারলি, লাইক আনসার টু, আপনি বলেন কোয়েশ্চেন 1। ওকে, এতটুকু ডিসেন্সি আমি আপনার কাছ থেকে অ্যাজ এন ইউনিভার্সিটি স্টুডেন্ট আশা করতেই পারি, রাইট? সো আনসার টু কোয়েশ্চেন 1 আপনি অ্যাট লিস্ট এইটুকু লিখবেন। দয়া করে এখানে এই টাইপের হাবিজাবি ইউজ করবেন না। ইউ আর নট ইন কিন্ডারগার্টেন এনিমোর, সো মেক ইট লুক লাইক প্রফেশনাল। এনিওয়ে, লাস্টের যে ম্যাথটা মানে সার্কিটটা দেখালেন, ওখানে মনে হয় একটা ভুল হয়েছে নোট 2 তে।
নোড 2 তে ক্ষেত্রে আমি আন্ডু করতে পারতেছি না, সরি। কি ভুল হয়েছে একটু কাইন্ডলি বলবেন? স্যার ওই যে লিভিক যেটা ছিল আর কি বের হওয়ার, হুম, ওইখানে 5টা, হ্যাঁ 5টা প্লাস করা 5টা যোগ করা হয়নি। ঠিক আছে, লেট আস ডু দিস পার্ট ওয়ান্স এগেইন। একই জিনিস। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। ইয়েস, 5টা যোগ করা হয়নি। আমরা তাইলে খুব দ্রুত এই অঙ্কটা পরীক্ষার খাতায় কেমনে করব আমরা আরেকবার করি, আমাদের খুব বেশি টাইম লাগবে না। সো আমাদের 0তম নোট কোনটা? রেফারেন্স নোড। 0তম নোড ইজ দ্য রেফারেন্স নোড। ওকে ফাইন। তাইলে এখন আমরা যেটা লিখবো, আমাদের ফিগার কিন্তু পরীক্ষার খাতায় এ পর্যন্ত আঁকা লাগবে। প্রথমেই এই ফিগার এতটুকু আঁকা লাগবে। এরপরে আমরা লিখবো অ্যাপ্লাইং KCL at node 1। আমাদের কাজ হচ্ছে 0 ছাড়া, 0তম নোড ছাড়া, রেফারেন্স নোড ছাড়া বাদ বাকি সব জায়গাতে আমাদের KCL অ্যাপ্লাই করতে হবে। 0তম নোড ছাড়া বাদ বাকি সব জায়গাতে আমাদের KCL অ্যাপ্লাই করতে হবে। সো প্রথমে 1তম নোডে KCL অ্যাপ্লাই করে পাই কি পাবো? কারেন্ট এন্টারিং ইজ হাউ মাচ? 5. Current 5 leaving ampere. is V1 minus V2 divided by 4 plus V1 minus 0 লেখা বা না লেখা একই কথা, divided by 2। বুঝছেন আশা করি কেমনে? একটু আগে বলা হয়েছিল। আচ্ছা, দ্বিতীয়টা অ্যাপ্লাইং KCL at node 2। 2 নম্বর নোডে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, let us see that কারেন্ট ঢুকতেছে হচ্ছে 10। আমরা আগের বার 5 লিখতে ভুলে গেছিলাম। কারেন্ট ঢুকতেছে হচ্ছে 10, 10 প্লাস আরেকটা জিনিস ঢুকতেছে V1 minus V2 divided by 4। তো এটা আমরা একটু আগেই লিখছি। আচ্ছা, এই দুইটা ঢুকতেছে, বের হচ্ছে কত কত? বের হচ্ছে কত কত? বের হচ্ছে 5 বের হচ্ছে। আমরা একটু আগে যেটা করছি এই 5 লিখতে ভুলে গেছিলাম মনে হয়। আচ্ছা 5, আরেকটা হচ্ছে V2 by 6। মাইনাস 0 লেখা বা না লেখা একই কথা, বাই 6। আপনি যদি এই কারেন্টের ডিরেকশনটা উল্টা লিখতেন, অকারণে আপনার এখানে একটা মাইনাস আসতো। যাই হোক, আপনার ইচ্ছা, খেয়াল রাখবেন যাতে এটা না হয়। এই এরপরে দুইটা আননোন, দুইটা ইকুয়েশন সলভ করেন। আপনি লিখবেন সলভিং, পরের লাইনে লিখলেন, পরীক্ষার খাতায় লিখতেছেন সলভিং। এটা 1 নাম্বার ইকুয়েশন, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। সলভিং ইকুয়েশন 1 and 2 আপনি পাইছেন V1 equals to এত ভোল্ট and V2 equals to এত ভোল্ট। পাইছেন কথার কথা, something volt and something volt. This is your answer. 12তে 12 পেয়ে গেছেন ফুল। এনিওয়ে, নেক্সট যেটা যাচ্ছিলাম সেটার মধ্যে যাই। প্র্যাকটিস প্রবলেম কত জানি 3.1। সেম কাহিনী, সার্কিট ডিফারেন্ট। সেম স্যার, কাহিনী। জি সার্কিট আঁকার সময় রেফারেন্স নোটটাও তো আঁকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রেফারেন্স নোট যদি প্রশ্নে না দেয়া থাকে তাহলে রেফারেন্স নোট ধরে নিয়ে তারপর রাখতে হবে, ওকে স্যার। মাস্ট। আচ্ছা, রেফারেন্স নোড যেটা আছে সেটা কততম নোড? 0তম নোড। সো লেট আস আইডেন্টিফাই দ্য 0তম নোড এন্ড রাইট ইট লাইক 0V। রেফারেন্স কথাটা বানান করে না লিখলেও চলবে। আচ্ছা, বাদ বাকি যেই দুইটা নোড আছে, those two nodes are node 1 the voltage is V1 and node 2 the voltage is V2। আচ্ছা, এরপরে নেক্সট কাজ কি? পরবর্তী কাজ কি জানো? পরবর্তী কাজ কি মনে নেই জানো? স্যার প্রথম কাজটা KCL অ্যাপ্লাই করতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে KCL অ্যাপ্লাই করা। যতগুলা কোথায়? যতগুলা নন রেফারেন্স নোড আছে, মানে n সংখ্যক নোড থাকলে একটা তো রেফারেন্স নোড, তাহলে n-1 সংখ্যক নন রেফারেন্স নোড। সো n-1 সংখ্যক নন রেফারেন্স নোডে এটা অ্যাপ্লাই করতে বলছে। একটু জেনারেল ভাবে বলছে তো, তাই এটা বুঝতে একটু কঠিন লাগতেছে। উনি আসলে বলছে যে যতগুলা নন রেফারেন্স নোড আছে সবগুলাতে, মানে গ্রাউন্ড ছাড়া বাদ বাকিগুলা আপনি KCL অ্যাপ্লাই করেন। তাহলে গ্রাউন্ড ছাড়া বাদ বাকিগুলাই KCL অ্যাপ্লাই করতে হলে KCL অবশ্যই কারেন্টের ডিরেকশনের সাথে রিলেটেড। সো উই মাস্ট assign the direction of the current। একটু খেয়াল রাখেন, হ্যাঁ, কারেন্টের ডিরেকশন যাতে সাংঘর্ষিক না হয়ে যায় একই ব্রাঞ্চের মধ্যে। আপনার অঙ্ক কিন্তু ভুল হবে এখন, তাই না? ঠিক আছে কি? এই জিনিসটা ঠিক নাই কিন্তু। না স্যার, মাথায় রাখতে হবে যে আমি দিলে একই রকম ভাবে যেন রাখি, ভুলে যাতে দুইটা দুই রকম না হয়ে যায়, এটা কিন্তু রং। ঠিক আছে, সো ব্রাঞ্চে একটা কারেন্ট দিলেই গুড এনাফ, আমরা বুঝে যাচ্ছি এবং খেয়াল রাখতেছি যাতে গ্রাউন্ডের দিকে ফ্লো করে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা
খানিকটা সুবিধার হবে। বাদ বাকি আমাদের আর কোনো কিছু করার নেই, বাদ বাকি ডিরেকশন সব দেয়া আছে। সো লেট আস কাম আপ উইথ দ্য কেসিএল ইকুয়েশন। সো কেসিএল একতম নোডে কেসিএল অ্যাপ্লাই করলে কারেন্ট এন্টারিং ইজ 3 and V2 minus V1 V2 minus V1 divided by by 6. 6. So V2 minus V1 divided by 6. Current leaving is V1 minus 0 লেখা বা না লেখা একই কথা by 2. এরপরেরটায় ঢুকতেছে কত? 2 নম্বর নোডে ঢুকতেছে কত? 0। আর কেউ ঢুকতেছে না। বেরোচ্ছে কত? V2 minus V1 divided by 6, যেটা কিনা আমরা উপরে লিখছিলাম, ওটাকে কপি করে নিয়ে আসি আমি। আচ্ছা, এই এক মিনিট, হ্যাঁ। আর তারপরে আরো একটা বেরোচ্ছে, V2 minus 0 V2 minus 0 লেখা বানা লেখা minus 0 একই কথা, divided by 7। টাটা, আমার অঙ্ক শেষ। স্যার 12 অ্যাম্পিয়ারটা কোথায় যাবে স্যার? জি জি জি, ও স্যার এখানে সরি আরো একটা আছে। -12 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা না -12 হবে না, এটা ভ্যালু হচ্ছে 0 জায়গায় স্যার। না না না, 0 জায়গায় ঢুকতেছে, এন্টারিং, লেফট সাইড ইজ ফর এন্টারিং। স্যার Enter আমরা যদি করতেছি। অ্যারোটাকে উল্টা করে দেই স্যার, তাহলে তো আচ্ছা -12। হ্যাঁ জি স্যার, হ্যাঁ, একই স্যার, সরি স্যার। আচ্ছা এইবার আপনার প্রশ্নটা আমি ডাউটটা ক্লিয়ার করতেছি। লেট আস সে আমরা এটা এখনো লিখি নাই, মানে এখনকার জন্য আমাদের অঙ্কটা শেষ করতে চাই যদি +12 আছে, এখন আমরা টাটা বলতে পারি আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, এখন ওনার প্রশ্নটা হচ্ছে যদি এটা উল্টানো থাকতো, এখন কি আমরা এটাকে এই পাশে লিখতাম? তখন এন্টারিং হয়ে গেছে না? এবার কি ক্লিয়ার হয়েছে? স্যার অ্যাকচুয়ালি স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার আমরা যদি কারেন্টটাকে উল্টায় দিই স্যার, মানে অপোজিট করে দিই, তাহলে তো স্যার এন্টারিংটা মানে স্যার লিভিং হয়ে যাচ্ছে। লিভিং হয়ে যাবে স্যার, ওইটাই আর কি বলতে হ্যাঁ। চাচ্ছিলাম। তখন তো হ্যাঁ, লেফট হ্যাঁ। সাইডে 0 এর বদলে -12 লিখলেও কারেক্ট ছিল, লেফট সাইডে 0 এর বদলে মানে আগের কন্ডিশনে, মানে স্যার আগের কন্ডিশন, তো আগের কন্ডিশন, হ্যাঁ 0 এর বদলে -12 লিখলেও কারেক্ট ছিল। ইউ আর রাইট, ইয়েস। ওনার কথা হচ্ছে যে যদি আমি এটাকে এইভাবে বলি এবং এইটাকে যদি আমি এইভাবে বলি যে -12 অ্যাম্পিয়ার and this is entering, রাইট? তো তখন ভ্যালুটা কত হবে এখানে? আপনি এটাই বলছিলেন না? জি স্যার, এটাই বলছিলাম। আচ্ছা, যাই হোক, যেভাবে চিন্তা করেন, আমার কথা হচ্ছে জটিলতা কি দরকার, যেমনে দেওয়া আছে থাকুক, একই তো রেজাল্ট। আপনি এই +12 কে বাম পাশে নিয়ে গেলে এটা -12 অটো হয়ে যায়। সো ওইটাকে -12 চিন্তা করে এক্সট্রা মেন্টাল প্রেশার নেওয়ার দরকার নেই, এমনি হয় নাকি? ঠিক আছে, হোপফুলি আমরা পারবো, আশা করি। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, নেক্সট ইজ আমাদের আরেকটা জিনিস, কয়টা বাজে? 9টা বাজে। আর একটা জিনিস দেখাই, এটা নোডাল অ্যানালাইসিসে যদি আমরা খেয়াল করি যে কখনো যদি ভোল্টেজ সোর্স চলে আসে তাহলে কি করব? নোডাল অ্যানালাইসিস করতে গিয়ে যদি কখনো আমাদের ভোল্টেজ সোর্স চলে আসে তাইলে একটা 2 নম্বরই বুদ্ধি খাটাইতে হবে আমাদেরকে। তখন আমাদের কেভিএল কেসিএল দুইটাই অ্যাপ্লাই করতে হবে। সো ভোল্টেজ সোর্স আসলে কেস কিরকম হতে পারে, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। সো লেট আস সে প্র্যাকটিস প্রবলেম 3.3। আমরা দেখতেছি যে এর আগে এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করছি একটাতেও কোনো ভোল্টেজ সোর্স ছিল না। এগুলো খুব কেয়ারফুলি চোজেন এক্সাম্পল, যেগুলোর মধ্যে কিনা কোনো ভোল্টেজ সোর্স নাই, কোনো প্যাচ নাই। এত সোজা অঙ্ক পরীক্ষায় আসবে না। আবারও বলতেছি, এই টাইপের এত সহজ অঙ্ক পরীক্ষায় কোনোদিনও আসবে না। পরীক্ষায় আসবে কিরকম? একটু ভেজাইলা। পরীক্ষায় আসবে হচ্ছে এরকম, অ্যাটলিস্ট এরকম। এখানে কোনো দেখেন কারেন্ট সোর্স তো থাকতেই পারে, বাট ভোল্টেজ সোর্স যখনই থাকবে নোডাল অ্যানালাইসিসের অঙ্কে, তাহলে বুঝবেন আপনার কিছুটা ঘাপলা আছে। আচ্ছা, কেভিএল কেসিএল দুইটাই অ্যাপ্লাই করতে হবে স্যার এখানে, না? এক্স্যাক্টলি, এখন কেভিএল কেসিএল দুইটাই লাগবে। স্যার আমি তখন এইটার কথাই বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, হইতে পারে, আমি তো বুঝি নাই যে আপনি এখনই আগে এটার কথা বলবেন। এনিওয়ে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো এই ধরনের অঙ্কে যখন আসবে তখন আমাদের কেভিএল কেসিএল দুইটাই অ্যাপ্লাই করা লাগবে। ভোল্টেজ সোর্স থাকলে তখন কি হবে খেয়াল করে দেখেন। আমরা নোডাল অ্যানালাইসিসের আদি এবং অকৃত্রিম যে স্টেপটা আছে সেটা আগে ফলো করি। প্রথম কাজ হচ্ছে গ্রাউন্ড না থাকলে গ্রাউন্ড ধরে নেওয়া। তো গ্রাউন্ড যেখানে নাই তাহলে গ্রাউন্ড ধরে নেই। সো দিস ইজ আওয়ার কি নোড, এটার নাম জানো? Reference node.
রেফারেন্স নোড। সো আমাদের রেফারেন্স নোড আমরা আইডেন্টিফাই করে নিলাম। ওকে ফাইন। তাহলে বাদ বাকি নন রেফারেন্স নোড গুলাকে আমরা চিহ্ন দিয়ে ফেলি। এইটা একটা নন রেফারেন্স নোড, এইটা আরেকটা নন রেফারেন্স নোড, এইটা আরেকটা নন রেফারেন্স নোড। আছে আর? না স্যার। এই তিনটা নন রেফারেন্স নোড কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে। অনেকে বলতে পারে যে স্যার এই জায়গায় কি, এটা কোন নোড? যেটা দাগ দিছি এটা কোন নোড বলেন? স্যার V3 নোট। V3 কিন্তু নোড V3 না, নোড 3। নোড 3 এর ভোল্টেজের নাম দিছি আমরা V3। নোডগুলোর নাম 1 2 3। নোডগুলোর নাম যদি আমরা ABC দিতাম তাহলে VA VB VC লিখতাম। নোডগুলোর নাম হচ্ছে 1 2 3, নোডগুলোর ভোল্টেজ হচ্ছে V1 V2 V3। আচ্ছা যাক, নন রেফারেন্স নোডগুলোর ভোল্টেজ অ্যাসাইন করে ফেললাম। এরপরে আমাদের KCL KVL ইত্যাদি ইত্যাদি হাবিজাবি অ্যাপ্লাই করতে গিয়ে আমরা একটা টক্কর খাবো, বিকজ আমরা বলছিলাম KCL KVL এবং ওহমস ল এগুলোর মধ্যে V = IR। VIR তিনটার মধ্যে দুইটা জানা থাকতে হবে। দেখেন তো এটার মধ্যে কয়টা জানেন আপনি? পারবেন এখানে V = IR অ্যাপ্লাই করতে? V জানেন, IR একটাও জানি না আমরা, তাইলে এই জায়গায় V = IR অ্যাপ্লাই করতে পারবো না। তো KCL অ্যাপ্লাই করতে গিয়ে আমরা গোট্টা খাবো। এখন কি করব? এখন আমাদেরকে কিছু অনুসিদ্ধান্ত বা শর্টকাট বা চোরা বুদ্ধি মনে রাখতে হবে। এই চোরা বুদ্ধি হচ্ছে, যদি আমাদের ভোল্টেজ সোর্সটার পজিশনটার দিকে খেয়াল করব, যদি আমাদের ভোল্টেজ সোর্স থাকে, ভোল্টেজ সোর্সের পজিশনটার দিকে খেয়াল করি, তার দুই প্রান্তে কে আছে? তার যে কোনো এক প্রান্তে যদি গ্রাউন্ড থাকে, ভোল্টেজ সোর্সের যে কোনো এক প্রান্তে যদি গ্রাউন্ড থাকে, সেটা উপরে হোক বা নিচে হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। যে কোনো এক সাইডে যদি গ্রাউন্ড থাকে, উপরে বা নিচে যে কোনো এক সাইডে, তাইলে অন্য প্রান্তে যেটা থাকবে সেই প্রান্তের ভোল্টেজের ভ্যালু সরাসরি ভোল্টেজ সোর্সের সমান হয়ে যাবে। খেয়াল করে দেখেন, ভোল্টেজ সোর্সটা নেগেটিভ সাইডে এখন গ্রাউন্ড আছে না? ওইখানে লেখা আর জি, এখানে স্যার। লেখা তো একই কথা, ওইখানে লেখা আর এখানে লেখা একই কথা। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভোল্টেজ সোর্সের নেগেটিভ সাইডে ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স আমরা আপাতত এখানে দেখানোর জন্য গ্রাউন্ড রেখে দিই। তাহলে V1 = হবে 14 ভোল্ট। কোনো অঙ্ক করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। ফিগার রাখবেন, ফিগারের মধ্যে লিখে দিবেন V1 = 14 ভোল্ট। আমি বুঝে নিব, কোনো কথা লিখতে হবে না এই জায়গায়। ঠিক আছে। প্রশ্ন কোনো? জি স্যার। স্যার question? বুঝি নাই। বুঝেন নাই? আরেকবার অন্য একই জিনিস অন্য উদাহরণ দিয়ে বোঝাই। লেট আস সে গ্রাউন্ডটা আপনি V3 যেখানে আছে সেই জায়গায় ধরছেন, এবং V3 তাহলে নিচে কোনো একটা জায়গায় হবে। ঠিক আছে। আপনি নিচে উপরে গ্রাউন্ড যেটা ধরার কথা আপনি এই জায়গায় ধরছেন, এবং নিচেরটাকে এখানে নাম দিচ্ছেন দিস ইজ V3। ওকে রাইট। আচ্ছা, এখন আপনি ভোল্টেজ সোর্সের দিকে খেয়াল করবেন, গ্রাউন্ডের সাথে কানেক্টেড কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা? আছে? গ্রাউন্ডের সাথে 6 ভোল্টটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড না? 6 ভোল্টের এক পাশে দেখেন গ্রাউন্ড কানেকশন, এই জায়গায় জি স্যার। গ্রাউন্ড কানেকশন, এবং অন্য প্রান্তে যাই থাকুক আমরা অন্য প্রান্তের ভোল্টেজ যে V2 সেটা বলবো সেটাই 6 ভোল্টের সমান। তাইলে উই শুড রাইট কোনো কিছু না লেখা, এইসব বক্স টক্স কিচ্ছু আঁকার দরকার নেই। জাস্ট আপনি এই জায়গায় একটা গ্রাউন্ড চিহ্ন দিবেন, এই জায়গায় সরি গ্রাউন্ড চিহ্নটা ভুলে গেছি, এই জায়গায় আপনি একটা গ্রাউন্ড চিহ্ন দিবেন এবং আপনি এই জায়গায় লিখবেন V2 = 6 ভোল্ট। আমি বুঝে নিব যে এই কনসেপ্টটা আপনার মাথায় আছে। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো সমস্যা এই পর্যন্ত? না স্যার। বলেন তো এই অঙ্কটার মধ্যে ক্লাস টাইম শেষ করতে হবে 9:30, 9টা বাজে 30 মিনিট আছে। লেট আস সে আমাদের এই জায়গায় গ্রাউন্ড আছে, এই নোডের ভোল্টেজ কত হবে? স্যার 20 ভোল্ট। 20 শিওর? এই জায়গাটায় খেয়াল রাখতে হবে 6 ভোল্ট। আগেরটাই 6 ভোল্ট লিখছিলাম, আগেরটায় যখন এইখানে গ্রাউন্ড ছিল আমরা বলছিলাম সেটা, এটা ডাইরেক্ট 14 কোন সাইডে ছিল, গ্রাউন্ডটা কোন সাইডে ছিল? স্যার উল্টা। নিয়মটা হচ্ছে এক্স্যাক্টলি ভোল্টেজ মানেই হচ্ছে দুইটা জিনিসের বিয়োগফল। আমরা বলছিলাম না, কোন জিনিসের ব্যাটারির ভোল্টেজ 14 মানে কি, ব্যাটারির পজিটিভ সাইডে ভোল্টেজ 14 এবং নেগেটিভ সাইডে ভোল্টেজ 0। 0। সো 14টা কোন পাশে? পজিটিভ সাইডে। নেগেটিভ সাইডে কত? 0। তাহলে 14 - 0 যেটা কিনা ব্যাটারি শো করে, রাইট? সো একটু আগে তাহলে আমরা যেটা করতেছিলাম দিস ইজ 6 ভোল্ট, এটা আসলে কত আমি এটা বলতে ভুলে গেছিলাম, সরি তখন। সো দিস শুড বি কত মাইনাস কত? স্যার 0 - 6।
0 minus 6 volt, so it should be -6. -6 volt. ঠিক আছে, আমি বুঝে নিব বাকিটা। আমার সরি মিস্টেক করছি একটু আগে বলতে গিয়ে। তাহলে এবার বলেন V2 ইকুয়ালস টু কত হবে? তার পজিটিভ সাইডে, হ্যাঁ তার পজিটিভ সাইডে যেটা দ্যাট ইজ 20, নেগেটিভ সাইডে যেটা সরি পজিটিভ সাইডে দ্যাট ইজ 0, নেগেটিভ সাইডে দ্যাট ইজ V2 ইকুয়ালস টু হচ্ছে 20। তাহলে V2 ইকুয়ালস টু -20। পারবো আশা করি আমরা। another one, এইটা লেট আস সে আমাদের গ্রাউন্ডে আছে এইখানে, বলেন V1 কত হবে? খেয়াল রাখেন 25 মানে হচ্ছে, হ্যাঁ 25 মানে হচ্ছে V1 minus 0, সো V1 হবে হচ্ছে 25 মানে হচ্ছে V1 minus 0, রাইট? তার প্লাস সাইডে যেটা আছে মাইনাস মাইনাস সাইডে যেটা আছে, সো 25 মানে হচ্ছে তার প্লাস সাইডে আছে হচ্ছে V1 এবং তার মাইনাস সাইডে আছে, মাইনাস সাইডে কত আছে একটু কথা বলেন। মাইনাস সাইডে আছে 0 দিস ইজ 25। এটার জন্য যদি চিন্তা করেন প্লাস সাইডে আছে V3, মাইনাস সাইডে আছে 0 ইকুয়ালস টু ভ্যালু হোয়াটএভার। এই হোয়াটএভার এর ভ্যালু ইজ 5i। কেন 5i? কারণ ডিপেন্ডেন্ট সোর্স তাই, বাট এটা আমাদের এখনকার বিবেচ্য বিষয় না, এটার ভ্যালু হোয়াটএভার। ঠিক আছে, এই হোয়াটএভার এর ভ্যালু এখানে বসাই দিছি। তাহলে V1 ইকুয়ালস টু কত হয় এন্ড V3 ইকুয়ালস টু কত হয়? দিস পার্ট বুঝতে পারছেন আশা করি? Yes, sir. আচ্ছা, এই কথা লেখার আগে আমরা একটা পরীক্ষার খাতায় একটা মিথ্যা কথা লিখে নিব। যখনই আমরা এই টেকনিক অ্যাপ্লাই করব আমরা বলবো যে অ্যাপ্লাইং KVL। ঠিক আছে, বইলা KVL কোথায় অ্যাপ্লাই করছেন একটা চাপা মেরে দিবেন, এখানে আছে যে কোনো একটা লুপের নাম বলে দিবেন। ঠিক আছে, একটা চাপা মেরে দিবেন, বলে দিলেন অ্যাট লুপ x তম লুপে KVL অ্যাপ্লাই করে পাইছি। কোনটা x তম লুপ আপনি বলে দেন, এইটা x তম লুপ, চাপা দরকার নেই। x তম লুপে কারো KVL অ্যাপ্লাই করার ইচ্ছা থাকলে সে করে দেখুক, সে এই ইকুয়েশনটাই পাবে। ঠিক আছে, একইভাবে পরের ইকুয়েশনটা লেখার আগে আপনি বলে দেন অ্যাপ্লাইং KVL এট লুপ y, মিথ্যা কথা। আপনি কারো ইচ্ছা করলে সেইখানে অ্যাপ্লাই করে দেখুক, সে কিন্তু এই ইকুয়েশনটাই পাবে। ওকে, আমরা তাইলে বুঝতে পারলাম যে যদি আমাদের ভোল্টেজ সোর্সের পজিশনটা রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডের মাঝখানে থাকে, দ্যাট মিন্স ভোল্টেজ সোর্সের কোনো এক প্রান্তে যদি গ্রাউন্ড থাকে, তাহলে আমাদের কাজ খুব সোজা। ভোল্টেজ সোর্সের কোনো এক প্রান্তে যদি গ্রাউন্ড থাকে, বলেন তো V1 এর ভ্যালু কত এই জায়গায়? হাউ মাচ ইজ V1? হাউ মাচ ইজ V1? 10 ভোল্ট। 10. ভোল্ট। V1 এর ভ্যালু ইজ 10 ভোল্ট। যদি উল্টানো থাকতো তাহলে -10 হইতো। আচ্ছা, তাইলে আমরা খুব ইজিলি বলে দিতে পারতেছি। এইবার যদি আমাদের ভোল্টেজ সোর্সটা দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে থাকে, তাইলে কি হবে? দুই প্রান্তে গ্রাউন্ড নাই, নন রেফারেন্স নোড দুই প্রান্তে, তাইলে কি হবে? তখন এই পুরোটাকে একটা নাম দিব আমরা, একটা সুপার নোড। সম্পূর্ণটাকে আমরা বলবো এই পার্টটুকু হচ্ছে আমাদের একটা সুপার নোডের অংশ। এই সুপার নোডের মধ্যে তখন KCL অ্যাপ্লাই করব, বিকজ KCL অ্যাপ্লাই না করলে আমাদের চলবে না। সুপার নোডে KCL KVL দুইটাই অ্যাপ্লাই করতে হবে। কিভাবে আমরা আসতেছি, একটা অঙ্ক দেখি। লেটস সে সুপার নোডের প্রথম অঙ্কটা এক্সাম্পল 3.3। এক্সাম্পল 3.3 তে আমাদের এই অঙ্কটা করতে গিয়ে আমরা দেখব যে আমাদের যে প্রথমেই যে ভোল্টেজ সোর্সটা দেয়া আছে, সেই ভোল্টেজ সোর্সটার কোনো প্রান্তেই গ্রাউন্ড নাই, তাহলে গ্রাউন্ড যদি না থাকে তাহলে কি করতে হয়? সম্পূর্ণটাকে একটা বড় সাইজের নোড কল্পনা করে নিতে হয়। এই বড় সাইজের নোডটাকে আমরা বলি সুপার নোড। তবে সুপার নোড ধরার ক্ষেত্রে আরেকটা সতর্কতা আছে, সেটা কি? সুপার নোডের সাথে প্যারালাল যদি কোনো এলিমেন্ট থাকে, সেটাকেও সুপার নোডের অন্তর্ভুক্ত করে নিতে হয়। সো এই যে একটা গ্রিন বাউন্ডারি দেয়া যে একটা রিজিয়ন, এই রিজিয়নটাকে আমরা বলতেছি এটা একটা বড় সাইজের একটা নোড। এই নোডের নাম হচ্ছে এটা একটা সুপার নোড। পুরো সার্কিটটাকে একটা নোড ধরে নিব না, পুরো সার্কিটটাকে না, এই যেই দুই প্রান্তে ভোল্টেজ সোর্স আছে, মানে ভোল্টেজ সোর্সটার সাথে প্যারালাল যা যা আছে সবকিছুকে একটা বড় নোড ধরে নেবেন।
মানে এমন যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তার দুই প্রান্তে গ্রাউন্ড নাই, কোনো সাইডেই গ্রাউন্ড নাই, তাইলে ভোল্টেজ সোর্সের সাথে প্যারালাল যা যা আছে সবগুলাকে বড় একটা নোড কল্পনা করে নেবেন এবং সেই নোডটাকে বলবেন এটার নাম হচ্ছে একটা সুপার নোড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সুপার নোডের কাহিনীটা বুঝলাম। আচ্ছা, এখন সুপার নোডে আপনাকে কেভিএল ও লাগবে, সুপার নোডে আপনাকে কেসিএল ও লাগবে। সো ইউ নিড টু অ্যাপ্লাই কেভিএল এন্ড কেসিএল দুই জায়গাতেই। তাহলে আসেন কেসিএল অ্যাপ্লাই করি, কারেন্টের ডিরেকশন ইচ্ছা মতো ধরে নেই কেসিএল অ্যাপ্লাই করার জন্য। সো আমরা বলি অ্যাপ্লাইং কেসিএল এট সুপার নোড এসএন লিখে দেই, তাইলেই হবে। অ্যাপ্লাইং কেসিএল এট দ্য সুপার নোড, সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে, কি পাওয়া যাবে বলেন তো? কারেন্ট এন্টারিং ইকুয়ালস টু কারেন্ট লিভিং। কারেন্ট এন্টারিং ইজ হাউ মাচ? কারেন্ট এন্টারিং সুপার নোডে হচ্ছে 2। আচ্ছা, কারেন্ট লিভিং সুপার নোড থেকে দেখেন ঢুকতেছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, বের হচ্ছে কত? সুপার নোডের নিজস্ব কোনো ভোল্টেজ নাই, সে তার ভিতরে থাকা ভোল্টেজ দিয়ে আমরা ক্যালকুলেশন করব। সো হাউ মাচ শুড বি, ঢুকতেছে যেটা বের হচ্ছে V1 ডিভাইডেড বাই 2, বিকজ V1 যেদিক থেকে আসতেছে মাইনাস যেদিকে যাইতেছে দ্যাট ইজ 0, সো V1 মাইনাস 0 ডিভাইডেড বাই যার মধ্য দিয়ে যাচ্ছে দ্যাট ইজ 2, তাই না? সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি কিরকম? এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে V1 ডিভাইডেড বাই 2 প্লাস, এরপরে এইটা বের হচ্ছে V2 ডিভাইডেড বাই 4, মাইনাস 0 লেখা বানা লেখা একই কথা, প্লাস 7। শেষ। দিস ইজ আওয়ার সুপার নোডের ইকুয়েশন, কেসিএল ইকুয়েশন। সো সুপার নোডে আমাদের কেসিএল ইকুয়েশনও লাগবে, সুপার নোডে আমাদের কেভিএল ইকুয়েশনও লাগবে, দুইটা ইকুয়েশনই লাগবে। জি একটু আরেকবার বলবেন স্যার, খেয়াল করতে পারিনি। আরেকবার? আচ্ছা, আমরা বলছি যে এই যদি কোনো সুপার নোড থাকে তাহলে আমাদের কেসিএল আর কেভিএল দুইটাই অ্যাপ্লাই করতে হবে। সো তার মানে দাঁড়াচ্ছে যে যদি আমাদের কোনো একটা সার্কিট এরকম দেয়া হয়, সেখানে যদি আমরা কোনো একটা সুপার নোড আইডেন্টিফাই করতে বলে, হ্যাঁ, তাহলে দেখবো যে আমাদের কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা এবং ভোল্টেজ সোর্সটার দুই প্রান্তে গ্রাউন্ড নাই এরকম কিনা। তো আমরা দেখতেছি হ্যাঁ, দেয়ার ইজ অনলি ওয়ান ভোল্টেজ সোর্স এবং তার এক প্রান্তে V2 না, এখানে গ্রাউন্ড নাই, অন্য প্রান্তে V1 না, এখানেও গ্রাউন্ড নাই। ও, তাইলে এখানে একটা সুপার নোড হবে। আচ্ছা, সুপার নোড হওয়ার সময় বলছে তাইলে এক কাজ করতে হবে, এই ভোল্টেজ সোর্সের সাথে প্যারালাল যা যা আছে তাদেরকেও সুপার নোডের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমরা করলাম। সুপার নোড হওয়ার শর্তটা কি, মানে কিভাবে সহজে এটা চিনবো? সুপার নোড হওয়ার শর্ত হচ্ছে ভোল্টেজ সোর্সের দুই প্রান্ত যেটা আছে কোনো সাইডেই গ্রাউন্ড থাকা যাবে না। সো দ্য ভোল্টেজ সোর্স মাস্ট বি ইন বিটুইন টু নন রেফারেন্স নোডস, দ্যাট শুড বি কল এ সুপার নোড। ওকে, কন্ডিশনটা, ওনার প্রশ্ন হচ্ছে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে ভোল্টেজ সোর্সটার মাস্ট বি ইন বিটুইন টু নন রেফারেন্স নোড। রেফারেন্স নোড কোনটা? এইটা, একটাই রেফারেন্স নোড হয়, বাদ বাকি তাহলে V1 is a non-reference node and V2 is also a non-reference node, and we see that this 2-volt voltage source is in between two non-reference nodes, so that's why আমরা বলতেছি তাহলে এটা একটা সুপার নোড হবে। ওকে, সুপার নোড যদি হয়ে যায়, সুপার নোডে আমাদের কেভিএল কেসিএল দুইটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে হালকা কালার দিয়ে একটা, তাহলে দিস ইজ আওয়ার সুপার নোড। এই সুপার নোডের নিজস্ব আবার ভোল্টেজ নাই, তার যে আগের যেই ভোল্টেজটা ছিল, অরিজিনাল যেই ভোল্টেজ ছিল V1 V2, এগুলা নিয়ে এসে কাজ করে। তাহলে আমাদের যদি কেসিএল অ্যাপ্লাই করতে হয়, সুপার নোডে যদি আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হয়, সো দিস ইজ আওয়ার সুপার নোড এন্ড উই মাস্ট অ্যাপ্লাই কেসিএল। ইন সাচ কেস উই নিড দ্য ডিরেকশন অফ দ্য কারেন্টস। সো ডিরেকশন অফ দ্য কারেন্ট আমরা গ্রাউন্ডের দিকে যাই, সেই জন্য ধরে নিলাম যাতে মাউস নেগেটিভ না আসে। সো সুপার নোডে এখন কেসিএল অ্যাপ্লাই করি, চিন্তা করি বাউন্ডারির ভিতরে ঢুকতেছে কত? 2। বাউন্ডারির মধ্যে আর কেউ ঢুকতেছে না, বাউন্ডারি থেকে বের হইতেছে কত? V1 minus 0 divided by 2, so we should write V1 by 2 because minus 0 লিখবো না। তারপর V2 minus 0 divided by 4, so we should write V2 by 4, and the last one is the current source, the value of the current is 7, so we should write plus 7. আমাদের কেসিএল ইকুয়েশন হয়ে গেল। আরেকবার বললাম গোড়া থেকে, প্রবলেম? স্যার জি স্যার, এখানে যদি V1 এর জায়গায় গ্রাউন্ড ধরতাম আর গ্রাউন্ডের জায়গায় V1 ধরতাম তাহলে কি সুপার নোড হইতো? যদি সুপার নোড এড়াইতে চান, লেটস সে এই অঙ্কটা দিছে আপনাকে পরীক্ষায়, এই গ্রাউন্ডটা দিয়ে দেয়নি আপনাকে, এখন বলছে করেন অঙ্কটা করেন, সেখানে সেই গ্রাউন্ড, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে যদি গ্রাউন্ডটা এই জায়গায় দেওয়া থাকতো, জি স্যার।
আচ্ছা, এইখানে গ্রাউন্ডটা দেয়া আছে, তাহলে এইটা কি নন রেফারেন্স নোড হইতো না একটা নিচেরটা? জি এটার স্যার। নাম দিলাম V3। আচ্ছা, তাহলে বলেন V1 এর ভ্যালু কত? হাউ মাচ ইজ V1? 0। 0 ভোল্ট। আচ্ছা, এটা কি তাইলে সুপার নোড হয়? এই জায়গায় কি এটা কি সুপার নোড হয়? দুই প্রান্তের কোনো প্রান্তেই গ্রাউন্ড থাকা যাবে না। সুপার নোডের এক প্রান্তে তাহলে গ্রাউন্ড হয়ে গেল না? তাহলে কি সুপার নোড হইলো? নো স্যার, বুঝতে পারছি। তাহলে কিন্তু সুপার নোড হবে না। সো দিস ইজ নট এ সুপার নোড। রাদার দেন উই ক্যান কল ইট সুপার নোডের পজিটিভ টার্মিনালে, সরি, উই ক্যান কল ইট দ্য ভোল্টেজ সোর্সের পজিটিভ সাইডে ভোল্টেজ কত? V2। নেগেটিভ সাইডে ভোল্টেজ কত? 0। তাহলে আমরা বলতে পারি দিস ইজ V2 মাইনাস 0 ইকুয়ালস টু ভোল্টেজ সোর্সের ভ্যালু কত? 2 ভোল্ট। তাহলে দিস ইজ 2। তাহলে আমরা বলবো V2 ইজ ইকুয়ালস টু 2 ভোল্ট। তো এইটা লেখারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, এত কথা লেখারও দরকার নেই, আপনি সিম্পলি লিখে দিবেন V2 ইজ ইকুয়ালস টু 2 ভোল্ট। এই এতক্ষণ যা যা লিখছিলাম এগুলো আমি বুঝে নিব। স্যার সুপার নোড কোনটাকে ধরছে ওটা কি বুঝিয়ে দিতে হবে খাতায়? অবশ্যই অবশ্যই। আপনি যদি খাতায় ফিগার রাখেন এবং সুপার নোডের এই বাউন্ডারি ড্র না করেন, আমি আপনাকে 1 মার্কও দিব না। আমি বলবো যে আপনার ফিগার ছাড়া আমি একটা কমেন্ট লিখবো আর কি, যে আপনার ফিগার ইজ নট ইনাফ টু জাজ ইউর আনসার। সো আমি আনসার দিতে পারতেছি না। সো আমি আনসার না, আমি যদি আপনার খাতায় আনসার চেক করতে না পারি, কত হবে নান্ডা? ঠিক আছে। সো আমাকে অ্যাসিস্ট করা লাগবে যাতে আপনি কোন জায়গায় সুপার নোড ধরছেন, কারেন্টের ডিরেকশন কোন দিকে ধরছেন, এগুলা যাতে আপনার খাতার মধ্যে থাকে। আদারওয়াইজ আমি চিন্তা করি আপনি এই টাইপের একটা ফিগার দিয়েছেন, লেটস সে আপনি এই টাইপের একটা ফিগার দিয়েছেন, এটা লেখা। এখন আমি কেমনে বুঝবো আপনি কারেন্টের ডিরেকশন উপরের দিকে ধরেন নাই আর এটা এই দিকে ধরেন নাই? দিস ইজ অলসো কারেক্ট। এইভাবে ধরলে অঙ্ক হবে, হবে না তা না, বাট আপনি যদি এটা ধরে এই ইকুয়েশন লেখেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনি ভুল করছেন। এখন এই ফিগার যদি আপনি না দেন, আমার পক্ষে কি এটা জাজ করা সম্ভব? নো। আপনি এক্সপেক্ট করতেছেন স্যার কেন কষ্ট কইরা আবার একটু গুগল মিটে ঢুইকা ক্লাসরুমে গিয়া আমার খাতা থেকে প্রশ্নটা ডাউনলোড করে একটু মিলায় মিলায় দেখবে না। উত্তর হচ্ছে প্রত্যেকের জন্য প্রশ্ন আলাদা হবে, 40 জনের 40 রকম প্রশ্ন আসবে। ঠিক আছে। সো কোনোভাবেই আমি স্যার আমাদের কোশ্চেন কি স্যার ক্লাসরুমে দেওয়া হবে নাকি অন্যভাবে দেওয়া হবে? জি আমি দেখি না, গুগল ক্লাসরুমে নেওয়া হবে, প্রশ্ন দেওয়া হবে, আমি এটা একটু পরে দেখাচ্ছি। আমরা প্রশ্নের ডাইনামিজম নিয়ে একটু পরে কথা বলে ছেড়ে দিব, আমাদের ক্লাসের আর 15 মিনিট আছে, আমরা শেষ করি এই পার্টটা। সো তাহলে সুপার নোড পার্টটা বোঝা গেছে? এটা কি সুপার নোড হবে এখন? হ্যাঁ, জি স্যার। দিস ইজ এ Yes, সুপার sir. নোড। ভোল্টেজ সোর্সের দুই প্রান্তে গ্রাউন্ড নাই, তাহলে সুপার নোড হবে। আচ্ছা যাক, যে অঙ্কটা করেছিলাম আমরা সেটাই ব্যাক করি, কই জানিছিলাম এই অঙ্কে। তাহলে কেসিএল ইকুয়েশন আমাদের হয়ে গেছে এটা। এইবার সুপার নোড সংশ্লিষ্ট যে লুপটা থাকবে সেই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, এবং এই জায়গায় একটা চাপাবাজি করব, কেভিএল অ্যাপ্লাই না করে আমরা এটা পাবো। আমরা আগে মিথ্যা কথাটা লিখে নেই। আওয়ার চাপাবাজি আর মিথ্যা কথা ইজ অ্যাপ্লাইং স্যার কেভিএল। এখানে কি V2 V1 2 হবে? এক্স্যাক্টলি ওই মিথ্যা কথাটাই আমরা আগে লিখে নেব, যে আমরা এক্স নামের যে লুপটা আছে ওই এক্স নামের লুপে কেভিএল অ্যাপ্লাই করে এই জিনিসটা পাইছি। ইন রিয়েলিটি এক্স নামের লুপ কোনটা? আপনি বলতে পারেন এইটা এক্স নামের লুপ, অথবা এইটা এক্স নামের লুপ, যে কোনো একটাকে বলেন। সুপার নোড মানে এটা সংশ্লিষ্ট ভোল্টেজ সোর্সের সাথে সংশ্লিষ্ট যে কোনো একটা লুপকে আপনি এক্স নাম দিয়ে দেন। অথবা যদি এই কথা না লিখতে চান তাহলে বলতে হবে অ্যাট দ্য লুপ দ্যাট কন্টেইনস দ্য সুপার নোড। ঠিক আছে। তো এত কথার চাইতে ভাই ফিগারের মধ্যে আমি এক্স টা আইডেন্টিফাই করে দিই, আমার খেলা শেষ। এইবার মিথ্যা কথাটা কি? তার পজিটিভ সাইডে ভোল্টেজ কত? V2. So we should write V2 first. তার নেগেটিভ সাইডে ভোল্টেজ কত? V1. So we should write V1 equals to তার ভ্যালু কত? 2. শেষ। দুইটা আননোন, দুইটা ইকুয়েশন। স্যার তো আমার পেয়ে একটা গেছেন? question আছে স্যার। জি বলেন প্লিজ। স্যার এখানে V2 V1 এটা তো স্যার আমরা KVL অ্যাপ্লাই না করেও স্যার আমরা বেসিক কনসেপ্ট থেকে বের করতে পারবো না? যদি স্যার ওইভাবে বলে দেই যে এটা তো স্যার প্যারালাল স্যার, যেহেতু তাই এখানে ভোল্টেজ দুটোই সেম থাকবে, তাই V2 V1 2। হ্যাঁ হইতে পারে, বলতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিসের নিয়ম যেটা, রুল যেটা, সেখানে ওরা বলে দিছে যে এটা কেভিএল অ্যাপ্লাই করেই বের করতে হবে। বাট আমাদের আমরা বস তো বুঝছেন, আমরা অঙ্ক করতে করতে বস হয়ে গেছি, সেই জন্য আমরা আসলে বুঝতেছি কেভিএল অ্যাপ্লাই না করে বেসিক কনসেপ্ট দিয়ে এটা বের করা যায়। বাট ওই বেসিক কনসেপ্টটা আসছে আসলে কেভিএল থেকেই, বুঝতে পারছেন?
সো কেভিএল ইজ দ্য অরিজিনাল এন্ড আদি এবং অকৃত্রিম রুল। আমরা বেসিক কনসেপ্টটা আসলে কেভিএল এর সাথে এতটাই হয়ে গেছি এবং ওসলোর সাথে এতটাই অ্যাকোয়েন্টেড হয়ে গেছি যে আমাদের আসলে বলতেছি এটা কেভিএল না, এটা দিন নিয়ে পারা যায়। বুঝতে পারছেন? উত্তর পাইছেন? জি স্যার। এই জায়গায় কি বলেন তো সুপার নোড হবে কি হবে না? এই অঙ্কটা আমরা করি, একটু আসেন। এখানে কি সুপার নোড হবে? প্রথম কাজ ভোল্টেজ সোর্স আছে কিনা, নোডাল অ্যানালাইসিস এর অঙ্ক পাওয়ার সাথে সাথে প্রথম কাজ ভোল্টেজ সোর্স আছে কিনা চেক করা। সো ডু উই হ্যাভ ভোল্টেজ সোর্স ইন দিস সার্কিট? ইয়েস। Yes, এটা sir. পুরো ভোল্টেজ Yes, সোর্স। sir. Yes, sir. আচ্ছা, এইবার দেখবো ভোল্টেজ সোর্স গুলার যে কোনো এক প্রান্তে গ্রাউন্ড আছে কিনা, তাইলেও লাইফটা সহজ হয়ে যায়। নাই, কোনো প্রান্তেই গ্রাউন্ড নাই, তাইলে আর কি করা, সুপার নোড ধরতে বাধ্য হইলাম। এমন একটা অঙ্ক যেটার মধ্যে দুইটা সুপার নোড আছে। সো লেট আস কল দিস ওয়ান এজ সুপার নোড 1 এন্ড দিস ওয়ান ইজ সুপার নোড 2। ওকে, সো এইবার মিথ্যা কথাগুলো আগে বলে নেই। এই লুপের নাম দিলাম লুপ এ এবং এই লুপের নাম দিলাম লুপ বি। আমরা বলে নেই যে লুপ এ এবং লুপ বি তে কেভিএল অ্যাপ্লাই করে পাইছি, মিথ্যা কথা। লুপ এ এবং লুপ বি তে কেভিএল অ্যাপ্লাই করে ইকুয়েশন দুটো কি পাবো? লুপ এ অ্যাপ্লাইং কেভিএল এট লুপ এ আর আরেকটা অ্যাপ্লাইং কেভিএল এট লুপ বি। ইকুয়েশন গুলো কি পাবো কেউ একজন কাইন্ডলি বলেন। তার পজিটিভ সাইডে যেটা আছে মাইনাস, তার নেগেটিভ সাইডে যেটা আছে ইকুয়ালস টু তার ভ্যালু। সো তার প্রথমটার জন্য সুপার নোডের জন্য লুপ এ তে পজিটিভ সাইডে আছে v1 মাইনাস নেগেটিভ সাইডে আছে v2 ইকুয়ালস টু তার ভ্যালু হচ্ছে 20। আবার দ্বিতীয়টার জন্য তার পজিটিভ সাইডে আছে V3, মাইনাস, আর নেগেটিভ সাইডে আছে V4, equal তার ভ্যালু হোয়াট এভার। সো তার ভ্যালু হোয়াট এভার। ঠিক আছে না? yes, sir. পারবো? ওকে, এইবার পরবর্তী কাজ এইগুলাতে কেসিএল অ্যাপ্লাই করুন। জি প্লিজ। স্যার V3 মাইনাস V4 স্যার এটার ভ্যালু হোয়াট এভার, ওইখানে স্যার 3Vx কেন দিচ্ছেন? আই এম সরি, আপনার কথা কেটে যাইতেছে, আমি বুঝিনি, আরেকবার বলবেন? 3Vx কেন হবে এটা জিজ্ঞেস করছি। জি স্যার। 3Vx কেন হবে? কারণ এটার ভ্যালু যত তত। আগে এখানে 20 লিখছি কি কারণে? কারণ এটার ভ্যালু ছিল 20 এবং এটা জি ইন্ডিপেন্ডেন্ট স্যার, সোর্স, জি স্যার তাই সে ডিরেক্ট ভ্যালু। এটা ডিপেন্ডেন্ট সোর্স, তার ভ্যালুই হচ্ছে হোয়াট এভার। সেই হোয়াট এভার এর ভ্যালু হচ্ছে কত? 3Vx। পরীক্ষার খাতা আপনার গোল্লা দেওয়া লাগবে না, আপনি পরীক্ষার খাতা এখানে সরাসরি 3Vx লিখবেন আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, লেটস কন্টিনিউ। পরবর্তী পার্ট কি? আমাদের এই পার্টটুকু হয়ে গেছে। নেক্সট পার্ট ইজ টু অ্যাপ্লাই কেভিএল না কেসিএল? আমাদের কেভিএল অ্যাপ্লাই করে হয়ে গেছে, এখন কি? KCL. সো কেসিএল হয় নোডে। হ্যাঁ, কেসিএল অ্যাপ্লাই করতে হয় নোডে। তো তাইলে আমাদের এই লুপগুলা বাদ আমরা লিখবো যে অ্যাপ্লাইং কেসিএল at সুপার নোড 1 and সুপার নোড 2। তাহলে আমরা কেসিএল অ্যাপ্লাই করব সুপার নোড 1 এবং সুপার নোড 2 তে। সো কেসিএল at সুপার নোড 1 and KCL at সুপার নোড 2। ওকে, সো সুপার নোড 1 এ কেসিএল অ্যাপ্লাই করে কি পাবো? এখন এই লুপগুলা দরকার নেই, আপনি চাইলে একই ফিগারের মধ্যেই করতে পারেন, বারবার ফিগার আঁকার প্রয়োজন নাই। সো বলেন প্রথম যেই নোডটা আছে, সুপার নোডটা আছে, সেখানে যদি কেসিএল অ্যাপ্লাই করা হয়, কারেন্টের ডিরেকশন ধরে নিতে হবে। দেখেন তো কারেন্টের ডিরেকশন এখানে গ্রাউন্ড বরাবর ধরা যাচ্ছে, এখানে গ্রাউন্ড বরাবর ধরা যাচ্ছে। এই জায়গায় কিন্তু বলা নেই 6 ওহম যেখানে, এখানে কি বলা আছে কারেন্টের ডিরেকশন কোনটা? আপনি ইচ্ছা মতো ধরে নিতে পারেন, ডাইন থেকে বাম বা বাম থেকে ডাইন, কোনটা ধরবো বলেন একটা তাড়াতাড়ি। ডান থেকে বাম। বাম থেকে ডান। ওকে, তাহলে লেফট টু রাইট এই ডিরেকশনে দিয়ে দিলাম। ওকে, উপরেরটা 3 ওহম, কারেন্টের ডিরেকশন কি দেয়া আছে নাকি দেয়া নাই? ইমপ্লিসিটলি দেয়া নাই। জি। সো ইমপ্লিসিটলি দেয়া আছে, এক্সপ্লিসিটলি দেয়া নাই। এখানে কারেন্টের ডিরেকশন দেয়া আছে না? জি স্যার। জি স্যার, বাম সাইডে বাম থেকে ডান। বাম থেকে ওকে, বাদ বাকি আর কিছু লাগবে না, ওই একটা বাকি গ্রাউন্ডের দিকে, শেষ। ওকে, আমার এখানে আসলে অপশন খুব বেশি নাই, এই অঙ্কে একটাই অপশন আছে, আমি V2 থেকে V3 নিব নাকি V3 থেকে V2 নিব, এছাড়া আর খুব বেশি অপশন নাই। ঠিক আছে, বাদ বাকি সব আসলে দেয়া আছে। সো এনিওয়ে, ইকুয়েশন দুইটা যদি আমরা লিখি, সুপার নোড 1 এ যদি কেসিএল ইকুয়েশন হয়, সো হাউ মাচ কারেন্ট ইজ এন্টারিং দ্য বাউন্ডারি, সুপার নোড V1 এর যে বাউন্ডারি আছে, এই ডটের যে বাউন্ডারিটা আছে, এটার মধ্যে ঢুকতেছে কত কারেন্ট? ঢুকতেছে কত? 10 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু বের হচ্ছে কত? সো V1 বাই
2, এটা বের হচ্ছে v1 minus 0 divided by 2. So v1 by 2 plus Vx by 3. vx by 3, but vx টা আমরা লিখবো না, আমরা সরাসরি ওইভাবে আগের অ্যানালজিতে লিখি v1 minus v4 divided by 3. So v1 minus v4 divided by 3 plus আরো একটা আছে কত সেটা v2 minus v3 divided by 6. একটা KCL ইকুয়েশন চলে গেল, কিন্তু আমাদের হয়ে গেছে একটা KCL ইকুয়েশন কিন্তু হয়ে গেল। স্যার এটা v3 হবে না, v2 মাইনাস। হ্যাঁ এই সরি এই লাস্টেরটা 3 হবে, আমি বলছি 3 লিখছি 2, v3 minus v2 minus v3 divided by 6. আচ্ছা, এবার পরেরটার জন্য বলেন তো কি লিখবো, আপনারা বলেন দেখি পারেন কিনা। কত এন্টারিং, কত সুপার নোড এটাই এন্টারিং প্রথমেই আসে কি আগেরটা থেকে v1 minus v4 by 3. v1 minus v4 by 3 আসতেছে কোনটা, সেটা হচ্ছে এই যে এটা v1 minus v4 by 3, তারপর ঢুকতেছে আরো একটা ঢুকতেছে মাইনাস আরো একটা কোনটা, এই যে এটা ঢুকতেছে না, জি স্যার v2 minus v3 by 6. v2 minus v3 by 6, এটা কিনা এই যে আগেরটা থেকে কপি করে নিয়ে আসছি এটা। আচ্ছা, তারপর আর ঢুকতেছে না কেউ, বাকিরা সবাই বের হচ্ছে। 5-10 মিনিটের মধ্যে শেষ করতে চাই, লম্বা করতে চাই না। ওকে, বের হচ্ছে কত স্যার v3 by 4. v3 by 4, আরো একটা আছে স্যার v4 by 1, মানে v4 by 1 লেখা বা না লেখা একই কথা, লিখছি আর কাটবো না, থাকুক। শেষ কিন্তু আমাদের অঙ্ক, আমাদের 4টা আননোন 4টা ইকুয়েশন লাগবে, দেখেন আছে। ইন রিয়েলিটি আপনি কিন্তু ফিগার আসলে 2টা আঁকেন নাই, পরীক্ষার খাতায় কিন্তু ফিগার আসলে একটাই আঁকছেন আপনি। সো আপনি আসলে পরীক্ষার খাতা হচ্ছে আপনার দেখতে এরকম কিছু একটা দেখা যাবে আর কি, ফিগারটা মেবি একটু উপরে, এই আর রেস্ট অফ দ্য পার্ট আপনার এইখানে। সো দিস ইজ ইওর পরীক্ষার খাতা। পারা যাবে না, এটা হচ্ছে আপনার পরীক্ষার খাতা নাকি, এটার ভ্যালু ছিল 3। 4টা আননোন 4টা ইকুয়েশন আপনি লিখছেন v1 v2 v3 এন্ড v4, আমি 4টার আনসার 4 রকম পাইছি, দিস আর মাই আনসার। সো 12। আচ্ছা, নেক্সট কঠিন অঙ্ক আছে একটা, প্র্যাকটিস প্রবলেম 3.4, লেট আস সি। প্রথম কাজ দেখবো এইখানে কি আছে, আমাদের ভোল্টেজ সোর্স আছে কিনা। ভোল্টেজ সোর্স আছে জি স্যার। যদি থাকে তাহলে দেখবো তাদের যে কোনো এক সাইডে গ্রাউন্ড আছে কিনা, নাই, কপাল খারাপ, তাহলে আমাদের সুপার নোড হবে। সো যদি কোনো সাইডে গ্রাউন্ড না থাকে তাহলে দিস ইজ ওয়ান সুপার নোড এন্ড দিস পার্ট ইজ অ্যানাদার সুপার নোড। দুইটা সুপার নোড, এরা আবার একটা আরেকটার ওভারল্যাপ করে গেছে। we can call it this is super node 2 and the other one was super node 1, so let's call it super node 1. সমস্যা হচ্ছে কি, দুইটা সুপার নোড যখন ওভারল্যাপ করে যায় কি হয়, দুইটা নোড যখন ওভারল্যাপ করে কি হয়, একটা নোড হয়ে যায় না। লেটস সে আপনি একটা সার্কিট নিছেন এরকম একটা, ধরেন পার্ট অফ ইট, এই লেফট সাইডে আছে নোড এ, হ্যাঁ, আর রাইট সাইডে আছে নোড বি। এখন কি হয়েছে, কেউ একজন এই জায়গায় শর্ট সার্কিট করে দিছে, তাহলে কি নোড এ আর বি সেম নোড হয়ে যায় না তখন? জি স্যার। শর্ট সার্কিট মানেই কি, তারা সেম নোডের অন্তর্ভুক্ত, নোড এ আর বি দে তখন বিলং টু দ্য সেম নোড, মিলেমিশে একাকার। তখন আপনি দুইটাকে একসাথে বলতে পারেন নোড এ বি, ভালোবেসে দুইজনের নামই থাকলো, রাইট? স্যার So 1 2 3 স্যার একটা নোড হবে এখন। এক্স্যাক্টলি। সো সুপার নোড 1 আপনি একটু আগে দেখলেন, নোড 1 আর নোড 2 দুইটাকে একটা বানায় ফেললেন,
এবং নোড 2 আর নোড 3 দুইটাকে একটা বানায় ফেললেন, কিন্তু এগুলো নোড 2 ইট বিলংস টু দ্য ফার্স্ট সুপার নোড এন্ড অলসো টু দ্য সেকেন্ড সুপার নোড। তাইলে কি দুইটা নোড একসাথে ওই যে আগেরটার মতো ঘটনা হয়ে গেল না? তাহলে এখন দুইটা মিলে একসাথে একটা কি হবে, বড় সুপার নোড ধরা লাগবে। সো দ্যাট বড় সুপার নোড, দ্যাট বিগার সুপার নোড, এটাকে আপনি নাম দেন সুপার নোড 1 2। এইটুকুই কনসেপচুয়াল, আপনাকে ফিগার আঁকার সময় পরীক্ষার খাতায় এইটুকুই একটু বেশি আঁকতে হবে, আর কোনোই নেই, তিনটা গোল রাখতে হবে। সো এটার নাম দিলেন সুপার নোড 1 2 বা 1,2 বা যে কোনো নাম দেন, XY0 দিতে পারেন, হোয়াটএভার। বাদ বাকি কাজ খুব সোজা, আর কোনো কিছু নাই। সো কারেন্টের ডিরেকশন ধরে নিলাম, আমাদের KVL KCL সবই অ্যাপ্লাই করতে হবে। সো লেট আস সে দ্যাট অ্যাপ্লাইং KCL at super node 1 and apply KVL at super node 2, KVL এ সুপার নোড, KCL এ সুপার নোড, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে কেমনে করব? শুরুতেই লিখি, তাহলে অ্যাপ্লাইং, মিথ্যা কথাগুলো আগে লিখে নেই। অ্যাপ্লাইং KVL at super node 1 and super node 2, আমার সময় কম, আমি একবারে লিখতেছি। তাহলে সুপার নোড 1 এবং 2 তে KVL অ্যাপ্লাই করে কি পাবো? এই এক মিনিট, KVL তো নোডে হয় না, KVL হয় কোথায়? লুপ x and লুপ y। লুপ x এবং লুপ y তে KVL অ্যাপ্লাই করে পাই। এক কথায় বলেন লুপ x কোনটার নাম? যে কোনো একটা নাম দেন, লুপ x। এটা কোনটা? লুপ y, যে কোনো একটা নাম দেন, দিস ইজ কল্ড লুপ y। আচ্ছা, এইবার KVL অ্যাপ্লাই করে কি পাবো? মিথ্যা কথা। পজিটিভ সাইডে কি আছে এটার? তাড়াতাড়ি কথা বলেন আমার সাথে সাথে। V1 মাইনাস হারিয়ে গেছেন? না স্যার, ওকে, দ্বিতীয়টার জন্য স্যার what should be the second? V3 minus V2 V3 minus V2 equals to 5i 5i 5i, whatever, সেই whatever এর ভ্যালু হচ্ছে 5i। আচ্ছা, হয়ে গেল। সুপার নোডে KVL অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন KCL অ্যাপ্লাই করার পালা। ব্রডার সুপার নোডে একবারই KCL অ্যাপ্লাই করতে পারবো আমরা, রাইট? ব্রডার সুপার নোড, সো সুপার নোড 1 2, সো উই শুড রাইট ইট সামথিং লাইক অ্যাপ্লাইং KCL at সুপার নোড 1 2। সো অ্যাপ্লাইং KCL at সুপার নোড 1 2। বলেন সুপার নোড 1 2 থেকে ঢুকতেছে কারা আর বের হচ্ছে কারা? সবগুলাই বের হচ্ছে স্যার, কেউই ঢুকতেছে না, সবাই বের হচ্ছে। সো যারা সবাই বের হচ্ছে, তাহলে ঢুকতেছে কত? 0। বের হচ্ছে কত বলেন মুখে মুখে? V1 minus 0 by 2, তাহলে V1 by 2 প্লাস সুপার নোডের নিজস্ব কোনো ভোল্টেজ নাই, তাই সে অরিজিনাল যেই ভোল্টেজ থাকবে সেগুলা দিয়ে অঙ্কগুলো লিখতে হবে, V1 V2 আর V3 দিয়ে। ঠিক আছে, সুপার নোডে নিজস্ব কোনো ভোল্টেজ নাই। সো ফার্স্ট ওয়ান ইজ V1 by 2, দেন হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ান? V2 by 4 V2 by 4 4, and the last one is V3 by 3 V3 by 3. Now we have 4 unknowns but 3 equations. আমরা কি করতে পারি? 4টা আননোন মানে আছে, i একটা ভেজাল হয়ে গেছে আমাদের। এই আইটা ডিপেন্ডেন্ট সোর্সের আই। দেখেন তো এই আই কে কোনোভাবে অন্যভাবে ডিফাইন করা যায় কিনা? এই আই কোথাও না কোথাও দেওয়া আছে। এই আই কি অন্য কোনোভাবে ডিফাইন করা যায় ওহমস ল দিয়ে? দেখেন তো, V equals to IR ওইখান V থেকে equals to IR দিয়ে যদি লিখি, তাহলে এই আই কে কি লেখা যাবে? মনে আছে আই কে লেখার নিয়ম কি? আই ইজ ইকুয়ালস টু, কোন দিক থেকে আসতেছে মাইনাস, কোন দিকে যাইতেছে ডিভাইডেড বাই কার মধ্য দিয়ে যাচ্ছে। সো আই ইজ হাউ মাচ? -0 লেখা বা না লেখা একই কথা। V1 by 2 V1 by 2 সো দিস ইজ I is V1 by 2, I is V1 by 2। ওকে, আপনার কিচ্ছু লেখার দরকার নাই, আপনি জাস্ট পরীক্ষার খাতায় এখানে একটা এক্সট্রা লাইন লেখেন শুধু 5i, তারপরে লেখেন যে 5i is equals to, ঠিক আছে, 5i লেখেন, তারপরের লাইনে আপনি লেখেন এরকম ভাবে যে শেষ। আমি এইটুকু বুঝে নিব, বাকিটা পারা যাবে। আপনি চাইলে এখানে এটা সাইড নোট দিতেও পারেন, নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। না দিলেও কোনো সমস্যা নেই। শেষ, অঙ্ক কিন্তু শেষ। আমাদের ক্লাসের আর 3 মিনিট আছে, কোনো প্রশ্ন যদি থাকে বলেন। স্যার এখানে 6 ওহমটাকে আমরা টাচই করিনি কেন স্যার? বেল নাই তাই স্যার ওই হয়নি। কারেন্ট বের করতে হবে না? লাগবে না। যদি আপনাকে বলে যে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দিস 6 ওহম রেজিস্টর, আপনি V1 জানেন, আপনি V3 জানেন, রাইট? আপনার কাছে 3টা আননোন এবং 3টা ইকুয়েশন আছে, এখান থেকে
V1, V2 এবং V3 ভ্যালু আপনি বের করতে পারবেন, রাইট? সো V1, V2, V3 তিনটার ভ্যালুই আপনার জানা আছে। তো কোনো ঠেকা পড়ছে আমার ওই জায়গায় এক্সট্রা কারেন্ট করার, আমি এই জায়গায় কারেন্টটা তাহলে কত হবে যদি এই দিক দেওয়া থাকে, V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 6। এখন বলেন সার্কিট অ্যানালাইসিস করার জন্য এনাফ টুল আপনার হাতে আছে না? যে কোনো ব্রাঞ্চের যে কোনো ভোল্টেজ যে কোনো কারেন্ট যদি আপনাকে বের করতে বলা হয় এখন আপনি পারবেন, তাই নয় কি? স্যার বইয়ের মধ্যে স্যার এক্সারসাইজ, বইয়ের মধ্যে যে এক্সারসাইজ গুলো আছে এগুলা সলভ করলে তো হবে না। এক্সারসাইজ, প্র্যাকটিস প্রবলেম এবং এক্সাম্পল সলভ করলে আপনি মোটামুটি পাস করতে পারবেন, গ্যারান্টি পাস। আর এ বি পাইতে হলে, এ এবং বি এই গ্রেড পাইতে হলে এক্সারসাইজও সলভ করা লাগবে, কারণ আমি অঙ্ক দিই মোস্টলি এক্সারসাইজ থেকে। আচ্ছা, এবার আমাদের ক্লাস টাইম শেষ, ফাইনালি একটা জিনিস দেখাই আপনাদের, যারা পরবর্তীতে রেকর্ডিং থেকে দেখবেন তারা আরেকবার মনে করাই দিই, ক্লাসের অ্যাটেন্ডেন্স দিবেন 11/6 দিয়ে। আচ্ছা, আমি একটা জিনিস স্যার এটা দেখাই, তো আজকে দিতে হবে। আজকে দিন না, কালকে দেন। আজকে দিন না, আজকে দিলে আমার ওই ফর্মে অটোমেটেড যেগুলো আছে ওগুলাই করে দিবে। দয়া করে এখন যারা লাইভ ক্লাস করতেছেন 11:05 বাজে তারা অ্যাটেন্ডেন্স দিয়েন না, 12টার পরে দেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ঝামেলা তৈরি করেন না একটা অটো। আচ্ছা, আপনাদের প্রশ্ন আমি দেখাই, গত সেমেস্টারে যেটা দেওয়া হয়েছিল, প্রশ্নটা থাকবে এরকম, আপনাদের গুগল ক্লাসরুমে একটা এক্সেল ফাইল আপলোড করে দেওয়া হবে। সো এক্সেল ফাইলটা আপনাকে প্রথমে ডাউনলোড করা লাগবে। So this is your job is to download the Excel file and open for it. এটা দেখবেন ওপেন করতে আপনাকে একটা পাসওয়ার্ড চাবে। সবগুলি এক্সামে our time is up. Okay, সবগুলি এক্সামে কিন্তু একই নিয়মে হবে। আবারও বলেন, শুনে রাখেন, আবারও বলতেছি শুনে রাখেন। গুগল ক্লাসরুমে আমি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ের অনেক আগেই আমি কি করব, এই জিনিসটা পোস্ট করে রাখবো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের ইগুলা থেকে দেখেন যে এই কোশ্চেনগুলো আমি অনেক আগেই পোস্ট করে রাখবো, বাট ইট উইল বি এনক্রিপ্টেড উইথ পাসওয়ার্ড প্রোটেক্ট করা থাকবে। সেই পাসওয়ার্ড এক্সাম শুরুর 5 মিনিট আগে আমি এখানে গুগল ক্লাসরুমে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন গত সেমেস্টারের আগ দিয়ে ফাইনাল এক্সাম কোথায় জানি আছে, এইখানে, এই যে ফাইনাল অ্যাসেসমেন্ট, ফাইনাল এক্সামের প্রশ্নটা কিন্তু আমি আগেই আপলোড করে রাখছি, শুধু এখানে পাসওয়ার্ডটা ছিল না। পাসওয়ার্ডটা এক্সামের 5 মিনিট আগে গুগল ক্লাসরুমে পোস্ট করে দেওয়া হবে। সো দ্য মোমেন্ট ইউ হ্যাভ দ্য পাসওয়ার্ড ইউ ক্যান অ্যাক্সেস দ্য কোয়েশ্চেন, এবং আপনাকে তখন কোয়েশ্চেনটা জেনারেট করা লাগবে। তো এই কোয়েশ্চেনের আমার কম্পিউটারে যদি মানে কারেন্টটা চলে যায়, মোবাইল দিয়ে অ্যাক্সেস করব, মোবাইল দিয়ে কি অ্যাক্সেস করা যায়? সরি, আপনাকে এক্সামের সময় কম্পিউটার থাকতে হবে, ইউজিসির গাইডলাইন অনুসারে আপনার ক্যামেরা অন রেখে ওইভাবে পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু আমি আপনাকে ওইটা নিচ্ছি না, আপনাকে এইটুকু কষ্ট করতেই হবে। একান্তই যদি না পারেন যেই দিন এক্সাম সেই দিন, তার আগের দিন অন্তত আমাকে একটা ইমেল করে বলে রাখবেন যে স্যার আমার তো এক্সেল নাই আমার কম্পিউটারে, তো আমার জন্য এক সেট প্রশ্ন আপনি আমাকে আলাদাভাবে দিয়ে রাখেন। আবারও বলতেছি, আবার যদি মানে ইলেকট্রিসিটি চলে যায় তখন আমি মোবাইল দিয়ে দিতে চাই আর কি, মোবাইল দিয়ে তো ইলেকট্রিক মানে এই এক্সামের সাথে ইলেকট্রিসিটির কোনো সম্পর্ক নাই, কারণ আপনি পিডিএফটা জেনারেট হয়ে গেলে আপনি সেটা মোবাইলে নিয়ে নেন, তার পরবর্তী ওইখান থেকেও আপনি এটা দিতে পারবেন। সো খাতার ছবি তুলে আপলোড করতে তো নেট লাগবে না, নেট লাগবে শুধু কোশ্চেনটা জেনারেট করার জন্য। না স্যার, আমি ওইটা বলিনি, যদি পরীক্ষার টাইমে কারেন্টটা চলে যায় তখন তো আর কম্পিউটারে ঢুকতে পারবো না, তখন মোবাইলে নিয়ে নেবেন শুরুতেই, এটা জাস্ট মানে মেইল করে রাখেন নিজের, তাহলেই তো হয়। Anyway, that is not a problem. Anyway, when you have access to that password যখন পোস্ট করা হয়ে গেছে তখন আপনি এই ধরনের একটা এক্সেল পাবেন। আপনার কাজ হচ্ছে ফাইলে গিয়ে সেভ অ্যাজ থেকে এখানে এক্সেল না দিয়ে এটাকে পিডিএফ আকারে সেভ করা, বাট তার আগে এই জায়গায় আপনার স্টুডেন্ট আইডি লেখা। So if you write your student ID, write something your student ID like this, the question will be generated এবং figure will be different for everyone. প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রশ্ন, আলাদা আলাদাই, ঠিক আছে? প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রশ্ন এবং আলাদা আলাদা ফিগার, আলাদা আলাদা অঙ্ক। সো দেখা দিয়েই করতে পারেন, কোনো লাভ নাই, বিকজ ইউ আর নট শিওর যে আপনার যে প্রশ্ন আসছে আর আপনার ফ্রেন্ডের একই প্রশ্ন আসছে, ইউ আর নট শিওর, আপনি মিলাই দেখতে পারেন চাইলে, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? সো দিস ইজ হাউ, আমি চিটিং অফ করতে পারবো না, বাট আই উইল মেক চিটিং ভেরি ডিফিকাল্ট, দ্যাট আপনার জন্য অ্যাকচুয়াল শিখে ফেলাটা সহজ। আপনার কোন ফ্রেন্ডের সাথে যেটা মিলতে গিয়ে দেখবেন তারটা চিহ্ন ডাইন দিকে, আপনারটা চিহ্ন বাম দিকে, আপনি খেয়ালই করেন নাই, এরকম অসংখ্য ভ্যারিয়েন্ট আছে। সো দিস ইজ হাউ দ্য এক্সাম শুড বি। আর ম্যাক্রো দেওয়া সিকিউরিটি রিস্ক, বাট তারপরেও আমি একটা জিনিস দিয়ে দিব, যারা চাবেন তারা করবেন, সেভ অ্যাজ পিডিএফ বাটনে ক্লিক করলেই আপনার সবকিছু
পিডিএফ অটোমেটিক জেনারেট হয়ে যাবে। বাট এটা একটা সিকিউরিটি রিস্ক আছে, এগুলা নিয়ে আজকের এক্সট্রা ক্লাসে আর কথা না বলি, অলরেডি 3 মিনিট ওভার হয়ে গেছে। সো ইওর জব ইজ টু, এক্সামের সময় ইওর জব ইজ টু ডাউনলোড দ্য এক্সেল ফাইল, open it with the password, write your student ID here in the prescribed format and check that all the values are here or not. After that, save it as a PDF, then upload it on your Google Drive or whatever, and this is your question, and you will have 5 minutes extra for all this. So পরীক্ষার আগে 5 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে এইসব হাবিজাবি করে কোয়েশ্চেনটা জেনারেট করার জন্য। যেহেতু প্রত্যেকের জন্য প্রশ্ন আলাদা, আপনাকে আগে নিজের কোয়েশ্চেনটা জেনারেট করে নেওয়া লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি, 3 মিনিট এক্সট্রা হয়ে গেছে। কোনো প্রশ্ন যদি থাকে বলেন, আদারওয়াইজ শেষ। নোডাল অ্যানালাইসিস থেকে আপনাদের আজকে যা যা শেখানো হলো, এখান থেকে মিড টার্ম 1 এক্সামে একটা প্রশ্ন মাস্ট থাকবে এবং 12 মার্কের এক্সাম, 12 মার্কের প্রশ্ন, সেটার 8 মার্ক আমরা আজকে শিখে গেছি, বাকি 4 মার্ক নেক্সট। স্যার একটা স্যাম্পল কোশ্চেন দেখা দেন, একটু স্ক্রিনশট নিয়ে নিতাম, একটা আইডিয়া হতো। স্যাম্পল কোশ্চেন তো গত সেমিস্টারটা দেখাই। ওকে স্যার, স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এটা কি সামার? এটা কি ফল সেমিস্টার না সামার সেমিস্টার ভুলে গেছি। এটা মনে হয় ফল সেমিস্টার। ফল, তাহলে এটা গত সেমিস্টার। তো গত সেমিস্টারে মিড টার্ম 1 দেখাই দেই, তাহলেই তো হয়। রেকর্ডিং থাকতেছে, সো স্ক্রিনশট নেওয়া না নেওয়া সমান কথা। একটা সিম্পল দেখাইলেই হবে, সমস্যা নেই। বাট মোর অর লেস কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল একই রকম থাকে। আমাদের ক্লাস শেষ, যাদের অন্য কাজ আছে চলে যেতে পারেন, শেষ। কোনো প্রশ্ন থাকলে বলেন, আদারওয়াইজ ছুটি। আজকে আমরা নতুন কিছু বলবো না। সো এইটা আসান হাবিব সিয়াম, ওনার অনুমতি ছাড়াই আমরা দেখাচ্ছি। স্টুডেন্ট আইডি লিখছে, ব্লা ব্লা ব্লা, পিডিএফ জেনারেট হয়েছে, ফরম্যাটিং জনিত সমস্যা ছিল, একই জিনিস আবার রিপিট হয়ে গেছে। সো প্রথম প্রশ্নটা ছিল ব্যাটারি ক্যাপাসিটির অঙ্ক। এই জায়গাটায় কি কি এটার মাল্টিপল রকম আনসার হইতে পারে, ব্লা ব্লা ব্লা। তো সব ধরনের আনসারই একসেপ্ট করা হয়েছে। নাম্বার 2 ওয়াই ডেল্টার অঙ্ক, এটা আপনাদেরকে এখনো করানো হয় নাই, এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করানো হবে। নাম্বার 3 ইলেকট্রিসিটি বিলের অঙ্ক, এটা চ্যাপ্টার 1 থেকে করানো হয়েছে। এবং নাম্বার 4 এটা কেভিএল কেসিএল এর অঙ্ক, এটা মেবি লাস্ট ক্লাসে যা যা শিখছি সেটা বেস করে করা যাবে, হোয়াটএভার। এটা যে কোনো একটা, সম্ভবত এটা কোনো এক্সাম্পল হুবহু তুলে দেওয়া হয়েছে, কোনো একটা প্র্যাকটিস প্রবলেম সম্ভবত এটা। বাট এখানে অ্যারোজনিত ঘাপলা আছে, স্টুডেন্ট আইডি যা এন্ট্রি দিবেন সেটার উপর বেস করে অ্যারোর প্লাস মাইনাস চেঞ্জ হবে, এই অ্যারো গুলা উল্টা পাল্টা এদিক ওদিক হবে। সো আপনার আর আপনার বন্ধুর সেট মিলছে কিনা অ্যাবসলিউটলি শিওর না হয়ে যদি কপি পেস্ট করেন, আপনি ধরা খাবেন। এবং একটা প্রশ্নে কপি পেস্ট পাইলে আমি এন্টায়ার এক্সামে 0 দিয়ে দিব। আবারও বলতেছি, একটা প্রশ্নে যদি আমি পাই যে আপনার প্রশ্ন এবং আরেকজনের প্রশ্ন আমার কাছে মিলে গেছে, মনে হয়েছে, আমার কাছে মনে হওয়াটাই গুড এনাফ রিজন টু ক্যান্সেল আউট ইউর এক্সাম। ভয় দেখাচ্ছি, বাট ডিসঅনেস্টি না করে নরমালি করলে অঙ্কটা কিন্তু খুব সোজা। সো চিটিং এর চাইতে চিটিং অফ করা সম্ভব না, লেট আস মেক চিটিং ভেরি ডিফিকাল্ট সো দ্যাট আপনি অনেস্ট হইতে বাধ্য হন, সুযোগের অভাবে সৎ। ফাইনালি দিস ইজ দ্য কোয়েশ্চেন, দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন অ্যাবাউট নোডাল অ্যানালাইসিস ইন আওয়ার লাস্ট এক্সাম। ইউ সি দ্যাট এইখানে আমাদের একটা কি আসবে, সুপার নোড আসবে, জায়গায় কি সুপার নোড আসবে? জি স্যার। তাই না? এখানে কিন্তু একটা সুপার নোড আসবে। এই নোডের ভোল্টেজ কত? এই জায়গাটায় এই নোডের ভোল্টেজ কত? আটটা নাই, মুখে পারা স্যার উচিত। 15 15 ভোল্ট, 15 ভোল্ট, ঠিক আছে। রেস্ট অফ দ্য থিংস আর লাস্ট ওয়ান V0 কত? How much is V0? V1 ভোল্টেজ মানে দুটো জিনিসের বিয়োগফল, V1 মাইনাস V3। আচ্ছা, এই জায়গার কেভিএল ইকুয়েশন কি হবে? V2 মাইনাস V1 ইকুয়ালস টু 5V0। আর বাদ বাকি কেসিএল ইকুয়েশন মাইরা দেন, যা আসবে তাই आंसर। নোড ভোল্টেজ ম্যাট্রিক্স ইকুয়েশন আজকে শুরু করতে চাচ্ছি না, আরেকদিন নেক্সট ক্লাসে। এই তো লাস্ট সেমিস্টারের প্রশ্ন। আর কিছু কারো? স্যার আমাদের ল্যাব 1টা কবে ভাইভা হবে? মিড 1 এর আগে নিতে চাই না, মোস্ট লাইকলি মিড 1 এর কালকের ক্লাস হইলেও মিড 1 এর আগে একটা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কালকে যেহেতু ক্লাস নিতে পারতেছি না, মোস্ট লাইকলি মিড 1 এর আগে আমরা ল্যাব ভাইভা একটাও নিতে পারবো না। বাট বাই দিস টাইম আপনার এক্সপেরিমেন্ট 1 শেষ হয়ে যাওয়া উচিত এবং এক্সপেরিমেন্ট 2 আসলে শুরু অ্যাটলিস্ট করে ফেলা উচিত, মানে অ্যাডভান্স হলে শেষ হয়ে যাবে আর কি। সো এই উইকের মধ্যে আপনার মানে এই বাই দিস উইক, মানে আজকে শুক্রবার থেকে আগে যেই উইক শুরু হইলো, হ্যাঁ, এই উইকের মধ্যে আগামী 7 দিনের মধ্যে আপনার এক্সপেরিমেন্ট 1 এবং 2 কমপ্লিট থাকা উচিত।
যদি কমপ্লিট না হয়, কোথাও আটকায় যান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যদি যোগাযোগ না করেন তাহলে ধরে নিব যে কোনো সমস্যা হয় নাই, আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারছেন আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, কষ্ট করে আসছেন, রাত্রে 9:30 বাজে নিজেদের ফ্রি টাইম নষ্ট করে আমার একটা সমস্যার জন্য। ইউ গাইজ ওয়ার আন্ডারস্ট্যান্ডিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তাহলে আমরা আর কোনো প্রশ্ন বোধহয় নিচ্ছি না, শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, খোদা হাফেজ, ছুটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।